নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকে শুনবেন নারায়ণ সান্যালের আর্টেমিসিয়া গল্পের দ্বিতীয় পর্ব। যে গতিতে আমাদের কাহিনী অগ্রসর হচ্ছে তাতে আশঙ্কা হয় এই অসাধারণ মহিলার জীবন কাহিনীর 4 আনা অংশও বলা যাবে না। অর্জুন মহাভারতের শ্রেষ্ঠ তীরন্দাজ, কিন্তু ভাগ্যক্রমে তিনি পেয়েছিলেন দ্রোণাচার্যের মতো গুরু, শ্রীকৃষ্ণের মতো সখা, ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো অগ্রজ এবং দেবরাজ ইন্দ্রের মতো নেপথ্য পৃষ্ঠপোষক। একলব্যের সে সৌভাগ্য হয়নি, তাই সে মহাভারতে উপেক্ষিত। অথচ অনুপস্থিত গুরুকে গুরু দক্ষিণা দিতে সে কার্পণ্য করেনি, আর গুরুও দক্ষিণা গ্রহণ করার সময় স্মরণে রাখেননি যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তিনি কোনোদিন স্বাক্ষর করেননি, শিষ্যকে কিছুই নিজে হাতে প্রদান করেননি। আর্টেমিসিয়া জেন্টেলেসিও ইউরোপিয়ান শিল্প মহাভারতে একলব্যের মতো উপেক্ষিতা। সমাজ তাকে পঙ্ককুণ্ডে নিক্ষেপ করে নিশ্চিন্ত হতে চেয়েছিল, পারেনি। ইতালি ছিল সে আমলে শিল্প জগতের রাজধানী, ফ্লোরেন্স সেই রাজধানীর রাজপ্রাসাদ। ফ্লোরেন্স একাডেমি ছিল সেই রাজপ্রাসাদে নবরত্ন সভা। লিওনার্দো, মিকেলেঞ্জেলো, গ্যালিলিও প্রভৃতি সে সভার কালিদাস, ভবভূতি, বরাহমিহির। আর্টেমিসিয়া নিজের প্রচেষ্টায় সেই নবরত্ন সভায় নিজের স্থান করে নিয়েছিলেন, কিন্তু সেসব কথা বিস্তারিত বলার সুযোগ পাওয়া মুশকিল। বিচারক তার রায় ঘোষণা করে আসন ত্যাগ করা মাত্র আর্টেমিসিয়া উঠে দাঁড়ালো। দর্শক দল আদালত চত্বরের বাইরে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এমন একটা আশঙ্কা তার ছিলই। তাই আদালত কক্ষের একটা পাশের নির্গমন দ্বার দিয়ে সে বাইরে বেরিয়ে যেতে চাইল, কিন্তু সেই মুহূর্তে অনেকের দৃষ্টি ছিল তার উপর, ফলে জনরোষকে একেবারে এড়িয়ে যেতে পারল না। দেখ দেখ, ওই যাচ্ছে সেই। হঠাৎ একটা চ্যাংড়া ছেলে সুর করে গেয়ে ওঠে, এই মেয়েটা ভেলভেলেটা আমার বাড়ি যাবি, 2-4 মুঠো লিরা দেব, আমার খাটে শুবি। কোথায় বড়রা তাকে ধমক দেবে তা নয়, সবাই হো হো করে হেসে ওঠে। ঠিক তখনই ওর পিঠে কি যেন একটা নরম ভেজা ভেজা জিনিস ধ্যাস করে আছড়ে পড়ল। পচা কমলা লেবু অথবা ডিম। আর্টেমিসিয়া আর ফিরে দেখল না। মুখখানা কোথায় লুকোবে এই তার একমাত্র চিন্তা। বাপি ওকে খুঁজবে, তারপর আন্দাজ করবে সে ভিড়ের মধ্যে লুকিয়ে নিজের বাড়ি ফিরে গেছে। আর্টেমিসিয়া কিন্তু এখন পাড়ায় ফিরতে সাহস পেল না। পাড়ার চ্যাংড়াগুলো ওর জন্য ওত পেতে বসে আছে, বিদ্রুপ করতে, হয়তো হাত ধরে টানতে। আর্টেমিসিয়া তার চাদরের ডান হাতখানা ঢাকল, মাথার টুপিটা টেনে নামিয়ে মুখখানা আড়াল করল। সন্ধ্যা এখনো নামেনি, তবে পশ্চিম আকাশে মেঘ থাকায় আঁধার নামতে শুরু করেছে। পাহাড়ের মাথায় মাথায় বিদায়ী সূর্যের শেষ আলোর ছোপ, যেন পাহাড়টা লজ্জায় লাল হয়ে উঠেছে। বড় রাস্তা ছেড়ে সে গলিপথে এগিয়ে গেল সান্তা মারিয়া দেল পোপোলো চার্চের দিকে। বড় পিয়াজার গা ঘেঁষে সর্পিল পাকদণ্ডী পথে এগিয়ে চলল তার কৈশোরের শান্তির নীড়ে, যেখানে আছেন সিস্টারেরা গ্রেজিল্লা, পাওলো, আছেন মাদার সুপিরিয়র মার্গারিটা। এমন একটা চরম শরমে মেয়েরা মুখ লুকোতে চায় মায়ের আঁচলের তলায়। দুনিয়ায় তখন তার আর কোনো আশ্রয়স্থল থাকে না। কল বেলে হাত ছোঁয়াতেই সিস্টার পাওলো এসে দেখল ছোট্টা ফোকর দিয়ে। আর্টেমিসিয়াকে দেখে খুলে দিল সিং দরজা সংলগ্ন ছোট্ট উইকেট গেটটা। আর্টেমিসিয়াকে জড়িয়ে ধরে বললে, ভাবছিলাম কাল সকালেই একবার তোদের বাড়ি যাব, আজই তো রায়বার হওয়ার কথা ছিল, তাই না? সে কথার জবাব না দিয়ে আর্টেমিসিয়া বলে, মাদার কোথায়?
সিস্টার পাওলো বুদ্ধিমতী, বুঝতে পারে ওই লজ্জা জড়ানো আয়স্বস্তিকর প্রসঙ্গটা আর্টেমিসিয়া আলোচনা করতে চায় না। তাই বলেন, মাদার তার ঘরে, খুব খুশি হবেন তোমাকে দেখলে, চলো না তার কাছেই যাই। মাদার মার্গারিটা ওদের মধ্যে বয়সে সবার চেয়ে বড়, 50 ছুঁই ছুঁই। ওর ঘরের পশ্চিম দিকের বারান্দায় একটা টেবিলে পেতে কি একটা প্রকাণ্ড পাণ্ডুলিপিতে ছবি আঁকছিলেন। বইটি দ্য হোলি বাইবেল, ক্যালিগ্রাফি করা, হাতে লেখা পুঁথি। মার্গারিটা তাতে প্রতিটি পাতায় কোনায় কোনায় নকশা আঁকছেন। এগুলিকে সে যুগে বলা হতো ইলুমিনেট করা বই, ইলাস্ট্রেটেড নয়, কারণ প্রতিটি পৃষ্ঠার উপর দিকে প্রতিটি পরিচ্ছেদের শুরুতে থাকত সোনালি কাজ করা ভিগনেট, ফুল, লতা, পাতা, পাখি, প্রজাপতির নকশা। আর্টেমিসিয়াকে দেখে তুলিটা ধুয়ে পাশে রাখলেন, বললেন, আয়, তোর কথাই ভাবছিলাম। আর্টেমিসিয়া বলে, বাহ, আঁকছো হলুদ রঙের পাখি আর ভাবছো এই হতভাগীর কথা। মাদার মার্গারিটা স্বীকার করলেন না যে আজ সারাদিনই বারবার ওই হতভাগীর কথা তার মনে পড়েছে। আর্টেমিসিয়া যে বস্তুত তার মেয়ের মতো। তার বক্ষপুটে এসেছিল মাত্র 10 বছর বয়সে। মাতৃহীন গৃহে যখন ফিরে যায় তখন সে সপ্তদশী। সেই মেয়েটিকে আজ বিদ্রুপ উন্মুখ মানুষজনে ঠাসা আদালতে লাঞ্ছিতা হতে হয়েছে। কিন্তু সিস্টার পাওলোর সামনে সে প্রসঙ্গ না তুলে উনি বললেন, এটা কি পাখি বলতে পারিস? না, নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে। ওকে বলে গোল্ডেন অরিয়েল। সিস্টার পাওলো দাঁড়িয়েছিল ওর পিছনে। বললে, এ হে হে, তোমার গাউনটা পিঠের দিকে কি যেন একটা নোংরা লেগেছে, কি করে লাগলো? আর্টেমিসিয়া জানে ওটা তার লাঞ্ছনার অলঙ্করণ, পচা কমলা লেবু অথবা ডিম। কেমন করে ওটা পিঠে লেগেছে সে কথা স্বীকার করতে বেচারির চোখ ফেটে জল বের হতে চায়। মার্গারিটা ঠিকই আন্দাজ করেছেন, তাই আবার প্রসঙ্গটা বদলে সিস্টার পাওলোকে বললেন, আমার আলমারি থেকে একটা পরিষ্কার গাউন নিয়ে এসো। আর আর্টেমিসিয়া এখন স্নান করবে, একটু গরম জল বসিয়ে দাও। সিস্টার পাওলো ঘর ছেড়ে চলে যাওয়া মাত্র আর্টেমিসিয়া বলে ওঠে, তোমাকে কিছু বলতে চাই মা, আজকের লাঞ্ছনার কথা। মার্গারিটা ওর মাথায় হাত রেখে বলেন, তোকে কিছুই বলতে হবে না রে মামনি, আমি সব খবর জানি। আর্টেমিসিয়া অবাক হয়ে যায়। কেমন করে উনি খবর পেতে পারেন? আদালতে বিচারক রায় ঘোষণা করার সঙ্গে সঙ্গে সে রওনা হয়েছে। তাহলে ওর মুখের দিকে তাকিয়ে মাদার বলেন, তোকে যে দুজন আদালতে শারীরিকভাবে পরীক্ষা করেছে তাদের মধ্যে একজন, ওই রোগামতো মেয়েটি, তা আমাদের হাসপাতালের। সে আগেই এসে সব কথা বলেছে। তার মানে তুমি সব শুনেছ, তুমি সব জানো? জানি রে, যতটা জানা মঙ্গলজনক তার চেয়ে কিছু বেশিই জানি। তুই ঠিক আছিস তো? আর্টেমিসিয়া চাদরের তলা থেকে তার ডান হাতখানা বের করে দেখায়। রক্তপাত বন্ধ হয়েছে, কিন্তু ব্যান্ডেজটা ওর লজ্জায় লাল হয়ে উঠেছে। মার্গারিটা একটা আর্তনাদ ঠেকাতেই মুখে হাত চাপা দিলেন, যেন তার অজ্ঞাতেই ওষ্ঠাধর উচ্চারণ করল, সিবিল। হ্যাঁ, অথচ আমি মিথ্যা কথা কিছুই বলিনি মা, বলতামও না। তোর বাবা তখন কোথায় ছিলেন? কোথায় আবার? আদালতেই। সেই তো এ কাণ্ডটা ঘটিয়েছে। বাপি আমাকে বুঝিয়েছিল, জবানবন্দিতে সব কিছু সত্য কথা বললে ওতে কোনো ব্যথা লাগে না। আমি তাকে বিশ্বাস করেছিলাম, এটাই আমার অপরাধ। আর্টেমিসিয়া মায়ের হ্যাবিটে মুখ লুকোল। মার্গারিটা বললেন, সিবিল হচ্ছে পুরুষদের হাতের একটা অস্ত্র। কোনো অত্যাচারিতা নারী যদি পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনে,
অমনি ওরা ওই অস্ত্রটা বার করে। তুই তো জানিস সিবিল যন্ত্রটা ব্যবহৃত হয় শুধু স্ত্রীলোকের ক্ষেত্রে। ওদের বিবেক বলে কিছু নেই রে। ওরা মানুষ নয়, জানোয়ার। হতে পারে, কিন্তু তোর মনোবল ওরা নষ্ট করতে পারবে না, কিছুতেই না, যদি তুই শক্ত হয়ে থাকিস। ওরাই হার মানতে বাধ্য হবে। কিন্তু বাপি, সে কেন আমাকে বাঘের মুখে ছেড়ে দিল? সিনর ও রাজিয়া তো পুরুষ মানুষ। হঠাৎ সোজা হয়ে উঠে বসে, বলে, তুমি বলতে চাও বাপি ইচ্ছা করে আমাকে বাঘের মুখে ফেলে দিয়েছে? বিচারশালার ওই অ্যাম্ফি থিয়েটারে নিজের মেয়েকে গ্ল্যাডিয়েটর বানিয়ে সবাইকে তামাশা দেখিয়েছে? না রে মামুনি, সে কথা আমি বলিনি, কিন্তু তিনিও তো নিজের ইচ্ছা মতো চলতে পারেন না। তাকেও তো দু নৌকায় পা দিয়ে দুনিয়াদারি করতে হচ্ছে। একদিকে পিতৃস্নেহ, অপরদিকে ওই ধর্ষকামী পুরুষ সমাজ। একটা দীর্ঘশ্বাস পড়ল আর্টেমিসিয়ার। চোখের জল মুছে বললে, এবার আমি যাই মা। বাপি নিশ্চয়ই ব্যস্ত হয়ে আমাকে খুঁজছে। না, আমি তাকে খবর পাঠিয়েছি, জানিয়েছি তুই আজ রাতে এখানেই থাকবি। শুধু আজ নয়, বেশ কিছুদিন, যতদিন না তোদের পাড়ায় উত্তেজনাটা কমে আসে। তাকে বলেছি তোর জামা কাপড় এক প্রস্থ পৌঁছে দিতে। আর্টেমিসিয়ার মুখে জবাব জোগাল না। বুঝল, সে মাতৃহারা হয়নি। মাদার আবার বলেন, পুরুষদের এ অত্যাচার শুধু মর্তে। আমাদের হেভেনলি ফাদারের দৃষ্টিতে পুরুষ স্ত্রীর কোনো ভেদাভেদ নেই, সবাই তার সন্তান। তিনি তোকে রক্ষা করবেন একটি শর্তে, যদি তুই মাথা খাড়া রাখতে পারিস, নিজে থেকে যদি ভেঙে না পড়িস। কিন্তু আমি কি নিয়ে লড়বো মাদার? আমার তো সিবিল নেই। সিবিল? সে তো অত্যাচারীর অস্ত্র, সে তো শুধু যন্ত্রণা দিতে পারে। তোর অস্ত্র হচ্ছে তুলি। তুই শিল্পী, তুলি দিয়ে বেদনাকে ঢাকতে হবে। চিরদিন শিল্পীরা তুলি নিয়েই লড়েছেন, রঙে রেখায় পার্থিব যন্ত্রণাকে আড়াল করেছেন, কাব্য রচনা করে প্রাণ রসকে সঞ্জীবিত রেখেছেন। যারা তোকে লাঞ্ছনা করেছে ওদের তুই ভ্রুক্ষেপ করবি না। ওরা চায় তুই যেন লজ্জায় কুঁকড়ে যাস, যন্ত্রণায় মরে যাস। কেন জানিস? আর্টেমিসিয়া দুদিকে মাথা নাড়ে। জানায়, সে জানে। কারণ ওরা তোর প্রতিভাকে ভয় পায়। জুডিথ যে হলোফার্নেসকে চরম শাস্তি দিয়েছিল এ কথা ইতিহাস ভুলে গেছে, কিন্তু কারাভাজ্জিওর জুডিথ অমর হয়ে রয়েছে। তোকেও তেমনি শিল্পের মাধ্যমে প্রতিবাদ করতে হবে রে মামনি। জুডিথ কে মা? তার কথা পরে একদিন বলবো। এখন বরং এই সুযোগে তোকে বলে রাখতে চাই, নারীর প্রতিবাদকে ওরা চাপা দিতে পারে, তার কণ্ঠরোধ করতে পারে, কিন্তু শিল্পকে চাপা দেওয়ার ক্ষমতা ওদের নেই। তুই তো কোনো অপরাধ করিসনি, তুই কিছুতেই অনুশোচনায় মাথা নোয়াবি না, প্রতিবাদ করবি তোর তুলি দিয়ে। আমি দেখেছি। কিন্তু সারা রোমের ধারণায় আমি যে রোমের ধারণায় কি যায় আসে? রোম তো বিশ্ব নয়, রোম কতটুকু? ঈশ্বর তোকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা মহৎ দায়িত্ব দিয়ে, তাই তোকে দিয়েছেন দুর্লভ প্রতিভা। আমি তা দেখেছি, আমি জানি। তুই রং তুলিতে তোর প্রতিবাদ জানাবি। তোর ছবি যখন বিখ্যাত হবে, ফ্লোরেন্স একাডেমিয়ায় সংগ্রহশালায় টাঙানো হবে, তখন রোম হবে লজ্জায় অধোবদন। আমার এই কথাটায় বিশ্বাস রাখিস মামুনি? আর্টেমিসিয়া তার ডান হাতখানা মেলে ধরে, বলে, আমি যে আর কোনোদিন তুলি ধরতে পারবো না মা। কে বলেছে তোকে? পারবি। তোর হাতের ব্যথা 2-4 দিন পরেই সেরে যাবে। কারাভাজ্জিওর জুডিথ আর হলোফার্নেস ছবির অনুলিপি আছে আমার কাছে। আমার তাতে মন ভরেনি। তুই আবার ওই একই বিষয়বস্তু নিয়ে একখানা ক্যানভাস আঁক, সেটাই হবে তোর প্রতিবাদ। কেন মা? কারাভাজ্জিওর ছবিখানায় তোমার মন ভরেনি কেন?
কারাভাজিও পুরুষ। তিনি জুডিথকে সুন্দরী রূপে আঁকতেই তার সমস্ত শক্তি ব্যয় করেছেন। কারাভাজিওর জুডিথ সুন্দরী, কিন্তু তার প্রতিবাদী সত্তাটা সেই মহান শিল্পকর্মে ফুটে ওঠেনি। আর্টেমিসিয়া আবার প্রশ্ন করে, জুডিথ কে মা? মার্গারিটা জবাব দেওয়ার সুযোগ পেলেন না। তার আগেই ফিরে এলো সিস্টার পাওলো, একখানা ধোপ দুরস্ত গাউন হাতে। বললে, আর্টেমিসিয়া, তুমি রাতে খাবে কিভাবে? তোমার ডান হাতের আঙুলগুলো তো ভাঁজ করা যাচ্ছে না। মার্গারিটা বলেন, তোমার হাতের আঙুল তো ভাঁজ করা যাচ্ছে সিস্টার পাওলো, তুমি চামচে করে ওকে খাইয়ে দেবে। এ তো সহজ সমাধান। আমি ভাবছি ও কাল রাত্রে বা আজ সকালে কি করে খেলো। মাথা নিচু করে আর্টেমিসিয়া বলে, ওরা আমার আঙুলগুলো ভেঙে দেওয়ার পর থেকে তো আমি কিছু খাইনি মা। সে কি কথা রে? তাহলে প্রথমে একটু স্যুপ খেয়ে নে, তারপর স্নান করতে যা। মাদার আবার তাকালেন সিস্টার পাওলোর দিকে। সে বুদ্ধিমতী। বললে, আমি এখনই ব্যবস্থা করছি মাদার। প্রায় 1.5 মাস ওকে থাকতে হলো সন্ন্যাসিনীদের ছত্রছায়ায়, ওর দ্বিতীয় মাতৃস্নেহের আড়ালে। নিজের বাড়িতে, নিজের পাড়ায় ও একবারও যায়নি। ও জানত পাড়ায় পা দিলেই খরজিহ্বা প্রতিবেশী দল ওকে চিহ্নিতা করবে দেহ ব্যবসায়িনী রূপে। ওরা যেও একটা পুঁটলিতে ওর জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে গেল। মাদার তাকে আড়াল থেকে ডেকে বললেন, আর্টেমিসিয়ার পক্ষে আপনার বাড়িতে এখনই ফিরে যাওয়া উচিত হবে না। মাসখানেক সেখানেই থাকুক, চার্চের আশ্রয়ে। ওরা যেও নতমস্তকে বললে, আমার বিন্দুমাত্র আপত্তি নেই মাদার। অসুবিধা একটাই, আমার হাতে এখন কোনো সঞ্চয় নেই। এই বিশ্রী মামলাটা লড়তে গিয়ে। মাদার মার্গারিটা ওকে কথাটা শেষ করতে না দিয়ে বললেন, ওকে এখানে মাসখানেক রাখতে আপনার কোনো খরচ হবে না। কিছু মনে করবেন না, সিনিয়র জেন্টল এসছি, কিন্তু কাজটা আপনি ঠিক করেননি। আগে হ্যাঁ, সেটা এখন বুঝতে পারছি। আমার পক্ষে ওটা হঠকারিতাই হয়ে গেছিল। কিন্তু কোনো প্রতিবাদ না করেই বা থাকি কি করে বলুন? আমি প্রতিবাদ করেছিলাম বলেই না অগাস্টিনোকে বহিষ্কার দণ্ড দিলেন বিচারক। সে তো মাত্র 6 মাসের জন্য, কিন্তু আর্টেমিসিয়ার কপালে যে মিথ্যা কলঙ্ক চিহ্ন তিনি এঁকে দিলেন, সেটা তোকে সারা জীবন বহন করে বেড়াতে হবে। ওরা যেও জবাব দিতে পারল না। অগাস্টিনো কোথায় নির্বাসন দণ্ড ভোগ করছে তা আপনি জানেন? না, জানি না, জানতে চাইও না। আপনি হয়তো জানতে চান না, কিন্তু আপনার জানা দরকার। অগাস্টিনো এখন আছে প্রুশিয়ায়, বাভেরিয়ায়। সেখানে সে বন্দী আছে, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। সশ্রম কারাদণ্ড, 6 মাসের। ওরা যেও অবাক হয়ে গেল। বলে, সে কি? আপনি জানলেন কেমন করে? আমি কেমন করে জানলাম সে কথা থাক, তথ্যটা আপনার জানা দরকার। অগাস্টিনো আটক আছে বাভেরিয়ায়, কার্ডিনাল বর্জেসের প্রাসাদে। বিনা পারিশ্রমিকে ওই প্রাসাদের সিলিংয়ে তাকে ছবি আঁকতে হবে 6 মাস ধরে। অবশ্য দুবেলা দুমুঠো খেতে পাবে। সিলিংয়ের অলঙ্করণ যদি হিজ গ্রেসের মনোমতো না হয়, তাহলে ওর মেয়াদ বৃদ্ধি হবে। এই জন্যই তার বহিষ্কারের দণ্ড। হো প্রসঙ্গ থাক, আপনি বরং আর্টেমিসিয়ার জন্য একটি সুপাত্রের সন্ধান করুন। বরপণের জন্য চিন্তা করবেন না। রোম নগরপালের এখতিয়ারে একটি ডাউরি ফান্ড আছে। কন্যা দায়গ্রস্ত অভিভাবকদের অল্প সুদে তা থেকে ঋণ দেওয়া হয়। আমার সুপারিশে সেটা আপনি যাতে পেয়ে যান তা আমি দেখব। সুপাত্রের ব্যবস্থা হলে মামনিকে নিয়ে যাবেন। ওরা যেও নতমস্তকে ফিরে গেল। আদালত যার ললাটে ওই কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে, তার জন্য সুপাত্র জোগাড় করা প্রায় অসম্ভব। কিন্তু এটাই বোধহয় একমাত্র সমাধান। সুপাত্র না হলেও পাত্র হয়তো জোগাড় হবে, বরপণ যখন পাওয়া যাবে ধারে। সিস্টার পাওলো এসে মাদার মার্গারিটাকে জনান্তিকে জানালো যে আর্টেমিসিয়া একটা দুর্মনস্যতায় ভুগছে। সে ভালো করে খাওয়া দাওয়া করে না, কারোর সঙ্গে গল্পগুজবও করে না।
দিন রাত আপন মনে বাগানে নিশ্চুপ হয়ে বসে থাকে। মাদার বললেন, আমিও সেটা লক্ষ্য করেছি, ওকে আমার কাছে পাঠিয়ে দাও তো। আর্টিমিসিয়াকে জনান্তিকে ডেকে নিয়ে মাদার বললেন, তুই এমন উদাসীন হয়ে গেলি কেন মা? কাজে হাত দে, কাজের মধ্যে ডুবে থাকবার চেষ্টা কর। কিভাবে কাজ শুরু করবি বল? আপনিই বলুন। আমার তো বিশ্বাস তুই ছবি আঁকা শুরু করলে জীবনের প্রতি এই নেতিবাচক মনোভাব থেকে উদ্ধার পাবি। পরম করুণাময় তোকে অঙ্কন প্রতিভা দিয়েছেন, দুর্লভ সেই সৌভাগ্য। তার মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যেতে পারলেই এই দুঃখবাদ থেকে তোর উত্তরণ হবে। তুই আমাকে সাহায্য কর ইলুমিনেশনের কাজে, বাইবেলের পাতায় পাতায় ছবি এঁকে। আর্টিমিসিয়া রাজি হলো। এতদিনে সে ডান হাতের আঙুলগুলো মুঠো করতে পারছে, কিন্তু কিছুদিন পরেই সে ফিরে এসে বললে, ওই বাইবেলের পৃষ্ঠায় ফুল পাখি লতা পাতার ভিগনেট এঁকে আমার তৃপ্তি হচ্ছে না মাদার, ও কাজ আমার ভালো লাগছে না। মাদার বললেন, তাহলে এক কাজ কর, একখানা বড় ক্যানভাস আঁকতে শুরু কর, যেমনভাবে সুজানাকে এঁকেছিলিস। কিন্তু বিষয়বস্তু কি হবে? আমার পরামর্শ যদি চাস তাহলে আমি বলবো তুই জুডিথ আর হলোফার্নেসের একখানা ছবি আঁক। তুমি অনেকবার জুডিথ আর হলোফার্নেসের কথা আমাকে বলেছ, কিন্তু ওদের উপাখ্যানটা আমি জানি না, কোথায় পাবো? পাবি ওর টেস্টামেন্টে, আমি তোকে দেব সেটা, কিন্তু দ্য হোলি বাইবেলের জুডিথের উপকথাটি অতি সংক্ষেপে লিখিত। তা হোক, আমার কাছে একটি নাটকের পাণ্ডুলিপি আছে ওই কাহিনী বিস্তার করে। সেটা লিখেছিল আর এক হতভাগিনী। প্রায় 7 বছর আগে সে মারা যায়। এই কনভেন্টে সে আশ্রয় নিয়েছিল, সিস্টার হেলেনা। কনজামশনে সে আমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর পাণ্ডুলিপিটি সে আমাকেই দিয়ে যায়। আমি তার কোনো ব্যবস্থা করতে পারিনি। তুই পড়ে দেখ বরঞ্চ। দেখব, কিন্তু সিস্টার হেলেনা হঠাৎ এই কাহিনীটি বেছে নিয়েছিলেন কেন? এই উপাখ্যানটি তাকে আকৃষ্ট করল কেন? সে হতভাগিনী ছিল তোরই মতো অত্যাচারিতা। স্বামীর অত্যাচার থেকে অব্যাহতি পেতে সে এসে আমাদের কনভেন্টে আশ্রয় নেয়। হেলেনা ছিল সুন্দরী, আর তার স্বামী ছিল অত্যাচারী প্রভাবশালী জমিদার। কিন্তু চার্চে এসে যে আশ্রয় নেয় তাকে রাজনৈতিক প্রভাবশালী জোর করে ফিরিয়ে নিয়ে যেতে পারে না। আমি তাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু জীবনমুখী করতে পারিনি। এই নাটিকাটি লিখেই সে তৃপ্ত হয়েছিল। এটাই তার প্রতিবাদী অবদান। তুই নাটিকাটি পড়ে দেখ প্রথমে। অবশ্য তার আগে দ্য হোলি বাইবেলের ওই কটা পৃষ্ঠাও পড়ে নিতে হবে। সিস্টার হেলেনার ওপর তার স্বামী কি জাতের অত্যাচার করত সেসব কথা পরে বলবো। তুই প্রথমে নাটিকাটি পড়ে দেখ। সে অনেক অনেক দিন আগেকার কথা। পশু পাখিরা অবশ্য তখন মানুষের ভাষায় কথা বলতো না, কারণ এ কোনো ব্যঙ্গমা ব্যঙ্গমী কথিত উপকথা নয়। জুডিথ এবং হলোফার্নেস দুজনেই ঐতিহাসিক ব্যক্তি, একজন ইহুদি আর অপরজন আসিরীয়। পবিত্র বাইবেলের প্রাচীন খণ্ডে তাদের কথা লিপিবদ্ধ আছে। সাল শতাব্দী দিয়ে বাইবেল তাদের চিহ্নিত করেননি বটে, কিন্তু নিঃসন্দেহে তারা ছিলেন মরা মানুষ। চীন খণ্ডের প্রাচীর হয়তো ততদিনে মাথা তুলে জেগে ওঠেনি, কিন্তু মিশরের গিজা শহরে পিরামিডগুলো উঠেছে। তাহলে প্রথমে ইহুদিদের কথা এবং অসিরীয়দের কথার কিছুটা পরিচয় দিতে হবে। মানব সভ্যতায় ইহুদিদের দান অনস্বীকার্য। সমরবিদ্যা, বৈজ্ঞানিক আবিষ্কার বা শিল্পে তাদের অবদান যথেষ্ট না হলেও ধর্মে, নীতিশাস্ত্রে তাদের দান অনস্বীকার্য। এদের কাছ থেকেই মানব ইতিহাস লাভ করেছে জুডাইজম। তার প্রভাব অসামান্য। সম্ভবত ইহুদিদের আদি নিবাস ছিল ইউফ্রেটিস নদীর অববাহিকার দক্ষিণাংশে। শতাব্দীর পর শতাব্দী তারা অনিকেত যাযাবরের মতো ঘুরে মরেছে স্থায়ী বাসভূমির সন্ধানে, হোমল্যান্ড। শেষমেশ তারা ভূমধ্যসাগরের পূর্ব পারে কানান অঞ্চলে আস্তানা গাড়ে, যার নাম হয় প্যালেস্তাইন। একদিকে লবণাক্ত সমুদ্র, অপরদিকে ঊষর মরুভূমি।
তার মাঝখানে এক ফালি জনবসতি, দৈর্ঘ্যে 150 মাইল, প্রস্থে তার 1/3 হয় কি না হয়। চাষাবাদে ব্যর্থ হয়ে জোসেফের নেতৃত্বে পূর্বমুখে রওনা হয়ে এসে উপনীত হয় মিশরে। ক্রমে তারা মিশর অধিপতির কৃতদাসে পরিণত হয়ে যায়। খ্রিস্টপূর্ব 3ত্রয়োদশ শতাব্দীতে মোজেসের নেতৃত্বে বন্দিদশা থেকে মুক্ত হয়ে তারা আবার মহানিষ্ক্রমণে ভবঘুরের জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। মোজেস সিনাই পর্বতে ঈশ্বরের 10টি আদেশ লাভ করেন এবং তার অনুগামীদের কাছে ঈশ্বরের ধারণা উপস্থিত করেন। কানানের প্রত্যাবর্তন করে মোজেস অনুগামীরা একটি রাজ্য গঠন করে। কানানাইট আর ফিলিস্টাইনদের পরাজিত করে গড়ে ওঠে ইহুদিদের নতুন রাজ্য প্যালেস্তাইন। ডেভিড গলিয়াত অসুরকে বধ করে ইহুদিদের সঙ্গবদ্ধ করেন। ডেভিডের পুত্র সলোমনের আমলে ইহুদিরা উন্নতির গৌরী শৃঙ্গে উপনীত হয়। ক্রমে এ রাজ্যটি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। উত্তরাংশে ইসরায়েল এবং দক্ষিণাংশে জুডা। ইতিহাসে দেখছি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উর্বর উপত্যকায় ক্যানানিয়ান নৃপতি নেবুচাডনেজারের সৈন্যবাহিনী পূর্বাঞ্চল থেকে অভিযান করে এসে একে একে 2টো রাজ্যকেই পদানত করে। প্রথমে ইসরায়েল রাজ্য, পরে জুডা। সিস্টার হেলেন রচিত নাটকের পটভূমি দেখা যাচ্ছে ওই আশিরীয় নৃপতি নেবুচাডনেজার জুডা অভিযানকালে। হলোফার্নেস ছিল এই অভিযানের সেনাপতি, আর জুডিথ ওই জুডার নগরপালের বাল বিধবা কন্যা। অর্থাৎ ঘটনা নাট্যকারের অভিমতে 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের অর্থাৎ বুদ্ধদেবের প্রায় সমকালে। নাটকের প্রথম দৃশ্যে আমরা উপনীত হচ্ছি অভিযান জয়কারী বিজয়ী মহানায়ক হলোফার্নেসের যুদ্ধ শিবিরে। শিবিরটি উষ্ট্রচর্ম নির্মিত, জুডা শহরের উপকণ্ঠে। অভিযানকারী মহানায়কের আদেশে সেই যুদ্ধ শিবিরে নীত হয়েছেন শৃঙ্খলাবদ্ধ জুডার নগরপাল আব্রাহাম। হলোফার্নেস অত্যন্ত নিষ্ঠুর, রক্তপিপাসু নররাক্ষস। ব্যাবিলন থেকে যে পথে সে এসেছে সেই পথকে করে এসেছে মহাশ্মশান। নরনারীর মৃতদেহে সে পথ এক রক্তাক্ত বিভীষিকা। পরাজিত নরনারীকে ক্রমাগত হত্যা করতে করতে লোকটা ক্লান্ত। তাই যদিও তার বিজয়ী সেনাবাহিনী জুডা নগরীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তবু সেনাপতির আদেশে কেউ নগরে প্রবেশ করেনি। এখনো তারা লুণ্ঠন অত্যাচার শুরু করেনি। মহানায়কের আদেশে পরাজিত জুডা নগরপালকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসা হলো। হলোফার্নেস সোজা কথার মানুষ। বললে, তোমারই নাম আব্রাহাম, তুমি জুডার নগরপাল? অবনত মস্তকে বন্দী সে কথা স্বীকার করে। আশা করি তুমি আমার কীর্তি কাহিনীর বিষয়ে কিঞ্চিত অবহিত। ব্যাবিলন থেকে এই জুডায় উপনীত হতে আমি অনেকগুলি জনপদ অতিক্রম করেছি: নিনিভ, সিডন, টায়ার, জেরিকো, জেরুজালেম। সেই জনপদগুলির বর্তমান অবস্থা সম্বন্ধে তোমার কিছু ধারণা আছে? বন্দী আব্রাহাম নতমস্তকে নীরব রইলেন। হলোফার্নেস গর্জন করে ওঠে, কিরে হারামজাদা, জবাব দিচ্ছিস না কেন? জিভটা কেটে ফেললে তবে জবাব দিবি। আব্রাহাম অধোবদনে বলেন, আগে হ্যাঁ মহানায়ক, সেই জনপদ একটি মহাশ্মশানে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস, কিন্তু কেন জানিস? সেই সব নগরের মূর্খগুলো এত সহজ সত্যটা বিশ্বাস করতো না যে কাপুরুষেরা চাষবাস করে, সঞ্চয় করে, আর যারা বীর ক্ষমতাশালী তারা ভোগ করে। এই জনপদগুলির প্রত্যেকটিতে আমি সহজ সমাধানের প্রস্তাব দিয়েছিলাম, ওরা স্বীকৃত হয়নি। ফলে সেগুলো লুণ্ঠন এবং জনশূন্য করে আমাকে অগ্রসর হতে হয়েছে। এখন তোর পালা। তোর সামনে এখন 2টি পথ খোলা আছে। হয় আমার শর্ত মেনে নিয়ে আমাদের আপ্যায়ন কর, সেক্ষেত্রে আমরা জুডা নগরে প্রবেশই করব না, এখান থেকেই ফিরে যাব। না হয় কাল সকালে আমরা নগরে প্রবেশ করব, জুডা নগরীকে শ্মশান করে ফিরে যাব। বল, কি চাস? আব্রাহাম জানেন ওই দুর্ধর্ষ লুণ্ঠনকারী সৈন্যদলকে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই। আসিরীয় অভিযানকারীদের সঙ্গে আছে রথারূঢ় দুর্ধর্ষ ধানুকী, রণহস্তি এবং অসংখ্য পদাতিক।
এসব কিছুই তার নেই। বললেন, কি শর্ত মহানায়ক? কিভাবে আমরা অতিথি সেবা করতে পারি বলুন? শোন তাহলে, তোদের সিনাগগের সংলগ্ন রত্নভাণ্ডার আমাদের সৈন্যদলের কাছে উন্মুক্ত দ্বার করে দিতে হবে। সবকিছু এতটা রাস্তা আমরা বহন করে নিয়ে যেতে পারবো না। শুধু স্বর্ণ মুদ্রা, স্বর্ণখচিত অলঙ্কার এবং হীরামণি মুক্তা আমরা বেছে নেব। এগুলি বহন করে নিয়ে যাবার উপযুক্ত গোশকটও তোদেরই যোগান দিতে হবে। রাজি? আব্রাহাম বললেন, স্বীকৃত না হলে আপনি জুডানগরীকেও মহাশ্মশানে রূপান্তরিত করবেন। ফলে আমি স্বীকৃত মহানায়ক। 2 নম্বর শর্তের কথা বলার আগে একটু ভূমিকা করি। আমার সৈন্যদলে অধিকাংশই যুবা পুরুষ। তারা নিজ নিজ গৃহ এবং গৃহিণীকে ত্যাগ করে প্রায় 7টি চান্দ্র মাস আমার সঙ্গে যুদ্ধ করে ফিরছে। আমি তাদের আহার যোগান দিই, কিন্তু যৌবনকালে আরও এক জাতির খিদে তো থাকে, সেটা অন্তত 1 রাতের জন্য তোদের মিটিয়ে দিতে হবে। কিছু বুঝলি? আব্রাহাম নীরব, নিষ্পন্দ। হলোফার্নেস বলে, কাল সারাদিনে আমার সৈন্যরা তোদের ধন ভাণ্ডার থেকে ইচ্ছামতো রত্নসম্ভার সংগ্রহ করে গোশকটে বোঝাই করবে। তারপর জুডানগরীর অন্তত 300 যৌবনবতীকে আমাদের শিবিরে পাঠিয়ে দিতে হবে। অনুরা, সধবা, বিধবা যাই হোক, শুধু দেখতে হবে যে তারা সুন্দরী এবং বালিকা বা প্রৌঢ়া না হয়। 18 থেকে 38। বুঝলি কিছু? আব্রাহাম এবারও জবাব দিতে পারলেন না। হলোফার্নেস বলে, না না, তাদের আমরা সঙ্গে করে নিয়ে যাব না। প্রত্যেকটি সুন্দরী 1 রাত্রে 3-4 জন সেনানায়ককে তৃপ্ত করে রাত্রি প্রভাতে শহরে ফিরে যাবে। 1 রাতের পরিশ্রম, ব্যাস। আব্রাহামের শৃঙ্খল মোচন করা হলো। হলোফার্নেস বললে, এবার তুই তোর শহরে ফিরে যেতে পারিস, যা। আব্রাহাম নতমস্তকে প্রস্থানদ্বারের দিকে অগ্রসর হতেই পিছন থেকে হলোফার্নেস বলে ওঠে, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি। আজ রাতের জন্য আমার শিবিরে একটি সুন্দরীকে পাঠিয়ে দিস। রাত্রি প্রথম প্রহর শেষ হলে। মনে রাখিস, সে হারামজাদি যদি আমাকে আজ রাতে তৃপ্ত করতে না পারে, তাহলে কাল সকালে আমার তরফে নতুন কিছু শর্ত আরোপ হবে। নতমস্তকে আব্রাহাম ফিরে এলেন নিজের আবাসে। তার অনুচরেরা সব কথা শুনে বজ্রাহত হয়ে গেল। অশুভ সংবাদ বিদ্যুৎ বেগে প্রবাহিত হয়। অর্ধদণ্ডের ভিতরেই সমস্ত জুডা শহরে ছড়িয়ে পড়ল এই মর্মান্তিক দুঃসংবাদ। নগরপালকে শৃঙ্খল মুক্ত অবস্থায় প্রত্যাবর্তন করতে দেখে উৎফুল্ল হয়ে উঠেছিল সবাই, কিন্তু সব কথা বিস্তারিত শুনে সকলে স্তম্ভিত হয়ে গেল। নগরীর কেন্দ্রস্থলে সিনাগগের পাশেই পৌরসভা গৃহ। নগরীর নির্বাচিত পঞ্চপ্রধান ঘিরে বসলেন নগরপালকে। সন্ধির সূত্র হিসেবে আসিরীয় সেনানায়কের প্রস্তাব শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন পঞ্চপ্রধান। তারা ধিক্কার দিতে থাকেন নগরপালকে। এমন অপমানকর প্রস্তাবে কেন রাজি হলেন নগরপাল? নিয়তির নিষ্ঠুর আঘাতে মানুষ যখন চরম অপমানকে স্বীকার করে নিতে বাধ্য হয়, তখন পিঞ্জরাবদ্ধ সিংহের মতো সে প্রত্যাঘাতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। পঞ্চপ্রধান কঠিন ভাষায় ভর্ৎসনা করতে থাকে আব্রাহামকে। তিনি বলেন, আমার সে সময় মনে হয়েছিল হলোফার্নেসের প্রস্তাব তা সে যতই নিষ্ঠুর অবমাননাকর হোক, স্বীকার করে না নিলে জুডা শ্মশানে পরিণত হবে। প্রত্যেকটি বাড়ি লুণ্ঠিত হবে, প্রত্যেকটি রমণী ধর্ষিতা হবে এবং প্রত্যেকটি পুরুষ নিহত হবে। আপনারা মনে করছেন আমি এককভাবে জুডানগরীর পক্ষে ক্ষতিকর প্রস্তাবে স্বীকৃত হয়েছি? হতে পারে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু তার প্রতিকার হিসেবে আমি এই মুহূর্তে পদত্যাগ করছি। আপনারা বলুন, পঞ্চপ্রধানের মধ্যে কাকে নগরপাল করা হবে? এখনই নির্বাচন হয়ে গেলে তিনি পুনরায় আগন্তুক দানবের সঙ্গে নতুন করে সন্ধির আলোচনা শুরু করতে পারেন। সকলেই অধবদনে নীরব হয়ে রইলেন। বুঝলেন, আসিরীয় দানবের প্রস্তাব প্রত্যাখ্যান করে আব্রাহাম কোনো সমাধানে উপনীত হতে পারতেন না। তবু ক্ষুব্ধ এক নগরপ্রধান কণ্ঠে বিষ ঢেলে বলে ওঠেন, এত বিলম্বে নূতন কোনো সূত্রের সন্ধান করতে যাওয়া মূঢ়তার পরিচয়।
নগরপাল নির্বাচন জুডার ইতিহাসে কখনো এমন রাতারাতি ঘরোয়াভাবে হয়নি। আপনি যখন শুরু করেছেন তখন আপনিই শেষ করুন। নগরীর ৩০০ রমণীকে আপনিই চিহ্নিত করুন। আব্রাহাম বলেন, তা কেন? আপনারা নগরীর ৫টি অঞ্চলের প্রতিনিধি। আপনারা যদি আমার প্রস্তাব স্বীকার করেন তাহলে প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে ৩-২০ করে মহিলাকে নির্বাচিত করুন, যারা নিজ নিজ নারীত্ব মর্যাদা বিসর্জন দিয়ে নগরীকে রক্ষা করবেন। ক্ষুব্ধ নগর প্রধান তৎক্ষণাৎ বলেন, আপনি আমাদের নেতা, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু সে নির্বাচন তো হবে আগামীকাল। আজ রাত্রের জন্য সেই পাষণ্ডের শিবিরে কোন ভাগ্যবতী যাবেন, অন্তত সে কথা আপনি বলুন। আব্রাহামকে জবাব দিতে হলো না। প্রবেশদ্বারের কাছ থেকে শ্রুত হলো বামা কণ্ঠে এ প্রশ্নের প্রত্যুত্তর। মহামান্য নগরপাল তাকে ইতিপূর্বেই নির্বাচিত করেছেন, আপনাদের ব্যস্ত হতে হবে না। সকলের দৃষ্টি গেল দ্বার পথে দণ্ডায়মানা নগরপালের তা ২০ বর্ষীয়া একমাত্র কন্যাটির দিকে, অনিন্দকান্তি জুডিত। আব্রাহাম বলেন, তুই তুই কখন এলি? কে কে সেই শহীদ? জুডিত ইদ্দিশ ভাষায় শুনিয়ে দিল একটি প্রচলিত প্রবাদ, যার ইংরেজি অনুবাদ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। রাত্রি ১ প্রহর অতিক্রান্ত। আসিরীয় সেনাধ্যক্ষ আহার আনতে শয্যা গ্রহণের উপক্রম করছিল। অত্যন্ত ক্ষুব্ধ সে। বেত্তমিজটা তার প্রতিশ্রুতি রাখেনি, আজ রাত্রে তার শয্যাসঙ্গিনীর ব্যবস্থা করেনি। ঠিক তখনই ওর দেহরক্ষী শিবিরের প্রবেশপথ থেকে সবিনয় বলে ওঠে, জনাব, জুডা শহর থেকে ২ জন এসছে হুজুরের সঙ্গে মুলাকাত করতে। এত রাত্রে? ওই ২ আদমিকে বলে দে কাল সকালে আসতে। আদমি নেই জনাব, औरत। শয্যায় উঠে বসে হলোফার্নেস। বলে, ২ জন কেন? ঠিক আছে, তাদের তল্লাশি করেছিস? চোরাগোপ্তা কিছু আনেনি তো? জি নেই জনাব। ঠিক আছে, ওদের ভিতরে আসতে বল, তুই চলে যা। শিবিরের রেশম পর্দা সরিয়ে ভিতরে এলো ২টি রমণী। একজন প্রৌঢ়া অনবগুণ্ঠিতা, অপরজন আপাদ মস্তক বোরখা ঢাকা। কি চাস তোরা? আপনি সেবা করার জন্য একজনকে পাঠিয়ে দিতে বলেছিলেন, তাই এসেছি, প্রৌঢ়া উত্তরে জানায়। তা ২ জন কেন? জনাব, ইনি হচ্ছেন আমাদের নগরপাল মহামতি আব্রাহামের কন্যা জুডিত। ইনি পর্দানসীনা, একা কখনো পথে বার হন না। আমি ওই পরিবারের কৃতদাসী, ওকে পৌঁছে দিতে এসেছি। ঠিক আছে, তুই যা, বাকি রাতটুকু ওই পাশের তাঁবুতে থাকবি। সকালে এসে এই ঔরতটাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবি, যা। দ্য হোলি বাইবেল বলেননি কিভাবে জুডিত সেই দানবটাকে তৃপ্ত করেছিল। তার নারীত্ব এবং কুমারিত্ব তাকে বিসর্জন দিতে হয়েছিল কিনা সেই বিষয়েও বাইবেল নীরব। জুডিত কুমারী অথবা বালবিধবা এই বিষয়েও মতভেদ আছে। বোধ করি সেই অনিবার্য কদর্য আলোচনা এড়িয়ে যেতেই বাইবেল এ বিষয়ে মিতবাক। কিন্তু বাইবেল বলেছেন সেই বিভৎস রাত্রির মাধ্যমে জুডিত ওই কাঁওয়ার্ত দানবটাকে অতিরিক্ত মদ্যপানে বেহুঁশ করতে পেরেছিল। পাশের তাঁবু থেকে ডেকে এনেছিল তার সঙ্গিনীকে। তারপর ২ জনে মিলে হলোফার্নেসের তরবারির সাহায্যে সেই নরপিশাচের মুন্ডটি স্কন্ধচ্যুত করেছিল। শেষ রাত্রে পূর্ব পরিকল্পনা মতো জুডিত কার্য সমাপ্ত করেই শঙ্খধ্বনি করে। জুডার সৈন্যদল অতর্কিতে আক্রমণ করে নিদ্রারত আসিরীয় বাহিনীর ওপর। সেনাপতির ছিন্ন শির নিয়ে একই সঙ্গে রণভূমিতে রণনৃত্য শুরু করে দেয় জুডিত। তার দক্ষিণ হস্তে আসিরীয় সেনাপতির রক্তস্নাত তরবারি, অপর হস্তে তার ছিন্ন শির। আসিরীয় বাহিনী নিশ্চিহ্ন হয়ে যায়। সেই শেষ রাত্রের রণভূমিতে রথ অশ্বহস্তির কোনো ভূমিকা ছিল না, বরং জুডাবাসীরাই ছিল সংখ্যাগরিষ্ঠ এবং হাতিয়ারবদ্ধ। এই নাটিকায় আর্টেমিসিয়া খুঁজে পেল
যা সে খুঁজছিল। পুরুষের পাশবিকতার বিরুদ্ধে নারীর সক্রিয় প্রতিবাদ, সশস্ত্র প্রতিরোধ। মুহূর্তে বিলীন হয়ে গেল তার দুর্মনস্যতা। রং তুলি ক্যানভাস নিয়ে আঁকতে বসে গেল পুরুষের পাশবিকতার বিরুদ্ধে নারীর রক্তাক্ত প্রতিশোধ। সে খোঁজ করতে থাকে এই বিষয়বস্তুর উপর পূর্বাচার্যরা কি এঁকেছেন। ফাদার সিভেস্টিয়ানের সংগ্রহেই পেয়ে গেল একাধিক কপি। সবচেয়ে বিখ্যাত চিত্রটি লুকাস ক্রানাচ দ্য এল্ডারের। বর্তমানে ভিয়েনার চিত্র সংগ্রহশালায় রক্ষিত সেটি। জ্যেষ্ঠ ক্রানাচ ছিলেন ডুরারের পরেই জার্মান রেনেসা শিল্পীদের মধ্যে সর্ববিখ্যাত। আর্টেমিসিয়ার কিন্তু মন ভরল না। এ কি জুডিথ! ক্রানাচের তৈলচিত্রে দুটি বিশেষ্য পদ আছে, দুটি পুতুল, কিন্তু কোনো ক্রিয়াপদ নেই। যে টেবিলের ওপর হলোফার্নেসের কর্তৃত মুন্ডটি সুসজ্জিত, তাতে এক ফোঁটা রক্তের দাগ লাগেনি। সেটি হচ্ছে স্পটলেসলি ক্লিন, যেন অস্ত্রোপচারের পূর্বে অপারেশন টেবিল। জুডিথের সযত্ন বিন্যস্ত সাজ পোশাকে সদ্য সমাপ্ত বিভৎস হত্যাকাণ্ডের কোনো প্রতিফলন নেই। এমনকি মনে হচ্ছে জুডিথ ফটো তোলাতে স্টুডিওতে আসার আগে তার তরবারিখানি ধুয়ে মুছে সাফা করে নিয়ে এসেছে, ঠোঁটে লিপস্টিক দিতেও ভোলেনি। সে যেন শুনতে পেয়েছে ফটোগ্রাফারের নির্দেশ, স্মাইল, তাই তার মুখ হাসি হাসি। আর্টেমিসিয়া সম্পূর্ণ নতুনভাবে বিষয়টি উপস্থাপন করল। জুডিথের সহকারিণীকে কেউ এঁকেছেন, কেউ উপেক্ষা করেছেন, যেমন ক্রানাচ। আর্টেমিসিয়া তার অবদানকে অস্বীকার করেনি। তার চিত্রপটে 3টি চরিত্র, কিন্তু কারও মুখাবয়ব স্পষ্ট করে আঁকা হয়নি। আর্টেমিসিয়া এঁকেছে ক্রিয়াপদটিকে, বিশেষ্য পদগুলি এঁকেছে পাদ পূরণার্থে। হলোফার্নেস চিত হয়ে পড়ে আছে, তার চুলের মুঠি দৃঢ় হস্তে ধরে আছে জুডিথের সহকারিণী। আলো ছায়ার খেলায় আলোক উৎস জুডিথের দক্ষিণ ভাগের উপরের অংশ থেকে। স্বাভাবিকভাবে যার মুখে যতটা আলো পড়ার কথা ততটাই পড়েছে। জুডিথ চেপে বসেছে দানবটার বুকের ওপর, তার দৃষ্টি নিচের দিকে, তাই মুখটা ভালো করে দেখা যায় না। কিন্তু যেটুকু দেখা যায় তাতে হত্যাকারিণীর প্রচণ্ড উত্তেজনা মূর্ত হয়েছে। তার মাথায় অবগুণ্ঠন, কিন্তু তার প্রতিশোধ স্পৃহা অনবগুণ্ঠিত। আর্টেমিসিয়ার পূর্বাচার্য বা সমকালীন কোনো রেনেসা শিল্পী তাদের শিল্পকর্মে এ জাতীয় নাটকীয়তা আনতে পেরেছেন বলে আমাদের জানা নেই। সে হিসেবে আর্টেমিসিয়া মহিলা শিল্পী হিসাবেই শুধু নয়, রেনেসা শিল্পী হিসেবে একমেবা দ্বিতীয়া, অনন্যা। মাস 2 পরের কথা। ওরাজিও এলো কনভেন্টে মেয়ের তত্ত্ব তালাশ নিতে। ইতিমধ্যে মাদার সুপিরিয়রের সুপারিশে সে রোমের নগরপালের অনুমোদনে মোটামুটি কিছু ঋণ পেয়েছে ডাউরি ফান্ড থেকে। অর্থাৎ নিম্নবিত্ত মানুষের যখন অর্থের অভাবে কন্যার বিবাহ দিতে অসমর্থ হয়ে পড়ে, তখন সেই বিপদগ্রস্ত পিতাকে অতি অল্প সুদে এ ঋণ মঞ্জুর করা হয়। পিতা সুপাত্রে কন্যা সম্প্রদান করে দায়মুক্ত হয়, তারপর ধীরে ধীরে ঋণ পরিশোধ করে। ওরাজিওকে সাক্ষাৎ কক্ষে বসিয়ে রেখে সিস্টার গ্রাজেল্লা এসে সংবাদ দিল মাদারকে। আর্টেমিসিয়াকে সঙ্গে করে মাদার নিচে নেমে এলেন সাক্ষাৎ কক্ষে। ওরাজিও সসম্মানে আসন ত্যাগ করে উঠে দাঁড়ায়, বলে, আপনার স্নেহের দান আমি জীবনে ভুলব না মাদার। আমি সমস্ত ব্যবস্থা সেরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আপনি অনুমতি দিলে আমার কন্যাটিকে এবারে নিয়ে যাব। মাদার বললেন, আপনি ডাউরি ঋণটা পেয়েছেন এ খবর পেয়েছি, কিন্তু আরতির জন্য যে ইতিমধ্যে সুপাত্রের ব্যবস্থাও করে ফেলেছেন এই খবরটা পাইনি। সে কাজটি কি সুসম্পন্ন হয়েছে? আগে হ্যাঁ, খুব কিছু সুপাত্র বলতে পারি না, তবে আর্টেমিসিয়ার যে অবস্থা তাতে এর চেয়ে ভালো পাত্র জোগাড় হওয়ার আশা নেই। ছেলেটি কি রোমেই থাকে? কি করে? কত বয়স? আগে না, রোমের বাসিন্দা নয়, ও থাকে ফ্লোরেন্সে। ও একজন আর্টিস্ট, এই আমারই মতো ফ্রিল্যান্স আর্টিস্ট। ছবি আঁকে, বেচে।
কমিশন পেলে মুরাল বা ফ্রেস্কোও আঁকে। তার বয়সটা এখনো বলেননি। বয়স আর কত হবে, বছর 40। প্রৌঢ় নয়, দেখতেও মন্দ নয়, মাতৃপিতৃহীন, একাই থাকে ফ্লোরেন্সে। কোথায় তার সন্ধান পেলেন? এত কথা কোথায় জানলেন? ম্যাচমেকারের মাধ্যমে। সে আমাদের অঞ্চলে একজন নামকরা ম্যাচমেকার। তার হাতে কিছু অগ্রিম পাঠিয়েছি। ছেলেটি রোমে এসে পৌঁছেছে। আমি আর্টিমিসিয়াকে আজ নিয়ে যাব। ওদের দুজনের পরিচয় করিয়ে দেব। দুজনে যদি দুজনকে পছন্দ করে তবেই বিয়েটা হবে, নচেত নয়। মাদার বলেন, তা তো বটেই, আমরা তো নিমিত্ত মাত্র, ওরা দুজনেই তো সংসার করবে। তুই কি বলিস রে আর্টি? আর্টিমিসিয়া অধোবদনে এতক্ষণ উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। বলল, আমি কাল যাব। আর যাব না মা। কথাটা মনে ধরল মাদারের। জনান্তিকে তার আরতির সঙ্গে এ বিষয়ে যে কিছু কথা বলা দরকার। এমন একটি মরণবাচন সমস্যা, এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে মুহূর্ত মধ্যে সিদ্ধান্তে আসা যায় না। ঘটনা যে সময়ের, তখন ইতালিতে রোমান ক্যাথলিক ধর্মেরই জয় জয়কার। ওরা রোমান ক্যাথলিক। আজ বিয়ে, কাল ডিভোর্স, পরশু ম্যারেজ, এমন আইন নেই। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই টিল ডেথ ডু আস অ্যাপার্ট পর্যন্ত অচ্ছেদ্য বন্ধন। মাদার ওরাজিওকে বললেন, আপনার বাড়িতে যে মহিলাটি ছিলেন, অ্যালেন না কি যেন নাম, তিনি কি মিলানে ফিরে গেছেন? না, আর্টিমিসিয়ার বিবাহটা না মিটে গেলে তাকে ছাড়তে পারছি না। আমার বাড়িতে আর কেউ তো নেই। আর্টিমিসিয়া বললে, তাহলে কাল এসো বাপি, আজ নয়। বেশ তো, তাই হবে। এখান থেকে আমি সরাসরি তোকে একটা রেস্তোরাঁয় নিয়ে যাব। ছেলেটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে চলে আসব। তোরা দুজনে লাঞ্চ করতে করতে আলাপ করবি। তোরা দুজনে রাজি হলে পরশুদিন বিবাহ হতে পারে। মাত্র একদিন পর? বিস্মিত মাদার প্রশ্ন করলেন। আগে হ্যাঁ, আমি দুহাত এক করে দিতে না পারলে নিশ্চিন্ত হতে পারছি না। আপনি ছেলেটির সম্বন্ধে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তো? নিশ্চয়। এ ম্যাচমেকার খুবই বিশ্বস্ত। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। কি নাম পাত্রটির? পেট্রো অ্যান্তোনিও। ম্যাচমেকার বললে তার ঘরের দেওয়ালে এত ছবি যে দেওয়ালটা যে কি রঙের তা ঠাওর হয় না। তার মানে তার কোনো ছবিই বিক্রি হয় না? না না, সে কথা বলেনি। হয়তো সে একদিক থেকে যত আঁকে ওদিক থেকে ততই বিক্রি হয়ে যায়, বুঝলেন না? মাদার বললেন, হ্যাঁ বুঝেছি, এ তো সোজা কথা। পাটিগণিতে এ জাতির অঙ্ক থাকে। ভরা চৌবাচ্চায় যত বেগে জল আসে তত বেগেই আর একটি পাইপ দিয়ে নির্গত হয়ে যায়, তাই চৌবাচ্চা উপচে পড়ে না। ওরাজিও হে হে করে হাসল। আর্টিমিসিয়া আবার বললে, আমরা দুজনে যদি রাজি হই তাহলে বিয়েটা হবে কোথায়? ফ্লোরেন্সে না রোমে? না না, বিবাহ সম্পন্ন না হবার আগে কি আমি পেট্রোর হাতে তোকে ছেড়ে দিতে পারি? বিবাহটা হবে এখানেই, রোমেই। রোমের কোন গির্জায়? মাদার জানতে চাইলেন। ওরাজিও আমতা আমতা করে বলে, না রোমে ঠিক না, একটু শহরতলিতে, একটা প্যারিস চার্চে। সেখানকার পাদ্রিকে আমি বলে রেখেছি। কেন? রোমের কোনো চার্চ নয় কেন? আমাদের চার্চেই তো হতে পারে। না মাদার, আমি ব্যাপারটা বেশি জানাজানি করতে চাই না। মহামান্য লোকা মর্টেনেন্টির রায়টার কথা তো সবাই জানে। একটা হাঙ্গামা হতে পারে। বুঝলাম। তা পেট্রো আন্তোনিওকে আপনার মেয়ের ব্যাপারটা জানিয়েছেন তো? নিশ্চয়। সে কত বরপণ দাবি করেছে? ডাউরি কত দিতে হচ্ছে? 30 ডুকাট। একটু বেশি হয়ে গেল, কিন্তু কি করি বলুন? না, বেশি তো হয়নি। 30টি রৌপ্য মুদ্রাই তো নির্দিষ্ট বাজার দর। নির্দিষ্ট বাজার দর মানে? কোথায় লেখা আছে?
দ্য হোলি বাইবেলে? জুরাম তাই পেয়েছিল। সে কথা যাক, আপনি তাহলে কাল কখন আসছেন? সকালেই। আর্টেমিসিয়া আপত্তি তোলে। না বাপি, তুমি একেবারে সেই লাঞ্চ টাইমে এসো। আমরা দুজন এখান থেকে সরাসরি রেস্তোরাঁয় যাব, তারপর আবার সরাসরি এখানেই ফিরে আসব। ওরাজিও একটু অবাক হয়, বলে, কেন, বাড়িতে যাবি না একবার? কি দরকার, তুমি তো গোপনেই ব্যাপারটা সারতে চাইছো। তাছাড়া মহামান্য লোকামটেনেন্টির রায়টার কথা তো পাড়ার সবাই জানে। ওরাজিও একটা হ্যাকনি ক্যারেজ ভাড়া করেছিল, সেটা এসে থামল ভোজনাগারের সম্মুখে। বাপি নেমে এলো, মেয়েকে হাত ধরে নামালো। আর্টেমিসিয়ার পরিধানে একটি হালকা গোলাপি রঙের রেশমের গাউন। ওর নিজের নয়, সিস্টার গ্র্যাজেল্লা এটা ওকে পরিয়েছে আজকের বিশেষ দিনে। ঊর্ধ্বাঙ্গে ফ্রিল দেওয়া জ্যাকেট, তার মাথাতেও একটি শৌখিন বনেট। ওরাজিও হোটেল বয়কে কি যেন জিজ্ঞেস করল। লোকটা তর্জনী সংকেতে দ্বিতলে যাবার সিঁড়িটা দেখিয়ে দিল। দুজনে উঠে এলো দ্বিতলের ফাঁকা ছাদে। সেখানে দূরে দূরে জোড়ায় জোড়ায় সুবেশ তরুণ তরুণী, অধিকাংশ টেবিলই ফাঁকা। ওদের দেখতে পেয়ে একটি মাঝবয়সী ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দু এক পা এগিয়ে এসে ওরাজিওর করমর্দন করল। আর্টেমিসিয়া লজ্জায় তার দিকে চোখ তুলে তাকায়নি। তা না হলে দেখতে পেত সে মাথা থেকে টুপিটা খুলে আর্টেমিসিয়াকে বাও করেছে। রেস্তোরাঁর অবস্থানটা খুবই সুন্দর, আদ্রিয়াটিক সমুদ্রের একেবারে কিনারে। খোলা ছাদে বিরাট এক একটা ছাতার নিচে এক একটি টেবিল, দু তিনটি চেয়ার, একতলাতেও ভোজনাগার আছে। কিন্তু ওদের জন্য ফাঁকা ছাদের একটি টেবিল বুক করা হয়েছিল। স্থান নির্বাচনটা কে করল? পাত্র না কন্যা দায়গ্রস্ত পিতা, সেটা জানা নেই আর্টেমিসিয়ার। যেই হোক, তাকে মনে মনে ধন্যবাদ জানালো। ভাগ্যে কি লেখা আছে জানা নেই। যদি বিয়েটা ভেঙেও যায়, তবু স্থান মাহাত্মেই মধ্যাহ্ন আহারের স্মৃতিটা সহজে মুছে যাবে না। এত সুন্দর পরিবেশেও কখনো মধ্যাহ্ন আহার করেছে বলে তো ওর মনে পড়ল না। পশ্চিমে আদিগন্ত কোবাল্ট ব্লু সমুদ্র, দুরন্ত সামুদ্রিক লোনা হাওয়া। এখন অবশ্য মধ্যাহ্ন রৌদ্রতাপে তা মরকতমণির মতো এমারেল্ড গ্রিন। ছোট ছোট ঢেউয়ের মাথায় শঙ্খ শুভ্র ফেনা। পাড়ের কাছে দীর্ঘপথ স্যান্ড পাইরের দল গুগলি খুঁজে বেড়াচ্ছে। আর আকাশে দু চারটি সিগল ক্রমাগত চক্রাকারে পাক খাচ্ছে। তাদের শীতকারে ভেসে আসছে একটি করুণ মূর্ছনা। কেন ওদের একটানা শব্দটা এমন করুণ কেন? ওরাজিও ভদ্রলোককে নিঃসন্দেহে সে পেত্রো অ্যান্তনিও বললে, তোমরা মধ্যাহ্ন আহারটা সেরে নাও, আমি ঘণ্টা দেড়েক পরে আসব। আর্টেমিসিয়া বলে, তুমি খাবে না একসঙ্গে? না রে, তোরা নিজেদের মধ্যে আলাপ পরিচয় সেরে নে, ফর্মাল ইন্ট্রোডাকশন নিশ্চয়ই নিষ্প্রয়োজন। পেত্রো হাসল, জবাব দিল না। ওরাজিও নিচে নেমে গেলে পেত্রো বলল, বলো আর্টেমিসিয়া, তোমার কোনো ডাকনাম আছে? আর্টেমিসিয়া নতনেত্রেই বলে, না। মাদার সুপিরিয়র ওকে আদর করে ডাকেন আরতি। সে কথাটা বলার সময় এখনো আসেনি। তুমি তো এখন সান্তা ট্রিনিটা দে মন্তি কনভেন্ট থেকে আসছো, তাই না? আপনি চেনেন? আর্টেমিসিয়া এখনো নতনেত্র। না, আমি তো রোমের বাসিন্দা নই, আমি থাকি ফ্লোরেন্সে। রোম শহরের বিশেষ কিছুই চিনি না। দু একবার এখানে এসেছি, ভ্যাটিকান দেখেছি, সিস্টিন চ্যাপেল দেখেছি, কলোসাস আর ট্রেডির ফাউন্টেন দেখেছি, তার বেশি কিছু দেখা হয়নি। সেই সময় একজন হোটেল বয় নোট বই হাতে এসে দাঁড়ালো। পেত্রো জানতে চাইল, কি খাবে বলো? আপনি অর্ডার দিন। তা তো দেবই, কিন্তু তুমি কি খাবে না জানলে? আমি নেব পাস্তা আর ফিশ কারি,
আর হ্যাঁ, একটা স্যালাড। ব্যাস? চিকেনের কোনো ডিশ নেবে না? আইসক্রিম? না না, আর কিছু নয়। পেট্রো অর্ডার দিল। নিজের জন্য বলল, আপাতত একটা অ্যাবসেন্থের বোতল আর পর্ক কাবাব, আইস কিউব। আর কিছু নেবেন না? জানতে চায় মেয়েটি। নেব, এটা তো অ্যাপিটাইজার। বেহারাটা যখন নির্দেশ মতো তার নোট বইতে লিখে নিচ্ছে, তখন আর্টেমিসিয়া চুপি চুপি চোখ তুলে তাকায়, ওকে দেখে। হ্যাঁ, বাপি ঠিকই বলেছিল, ওর বয়স 40-এর কাছাকাছি। গালে বসন্তের দাগ, সুচলো গোফ আর মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। চুলগুলি অবিন্যস্ত, তবে এখনো সাদা হতে শুরু করেনি। শুধু জুলপির কাছে কিছুটা সূক্ষ্ম চাইনিজ হোয়াইটের আঁচড়। পেটানো একহারা চেহারা, কিন্তু পোশাক পরিচ্ছদ নিতান্ত সাধারণ। সেটা যেন এই ভোজনাগারের সঙ্গে নিতান্ত বেমানান। কেন এমন একটা দিনে সে পাড় ভাঙা পোশাক পরে এলো না কেন? ও আর্টিস্ট, তাই নিজের সাজসজ্জা সম্বন্ধে উদাসীন। বেহারা চলে যাবার পরে পেট্রো এদিকে ফিরল। দুজনের চোখাচোখি হলো, দুজনেই হাসল। পেট্রো প্রশ্ন করে, বলো আর্টেমিসিয়া, আমার সম্বন্ধে তোমার কি কি জানবার আছে? আর্টেমিসিয়া এতক্ষণে তার জড়তাকে কাটিয়ে উঠেছে। এখানে লজ্জা করলে চলবে না, এটা তার জীবনের একটি সন্ধিক্ষণ। এখনই তাকে নিতে হবে এমন একটি সিদ্ধান্ত যাতে তার জীবন সার্থক হবে অথবা ব্যর্থ হয়ে যেতে পারে। তাই স্পষ্ট করে জানতে চায়, আপনি কি আমার সম্বন্ধে সব কথা শুনেছেন? পেট্রো দরাজ হাসল, বললে, এটা কি একটা প্রশ্ন হলো? একটি সুন্দরী রোমান অষ্টাদশীর সব কথা কি ফ্লোরেন্সে বসে আমার পক্ষে জানা সম্ভব? আমি কি গণৎকার? আর্টেমিসিয়া আরও দৃঢ় হলো মনে মনে। বললে, সব কথা মানে রোমের আদালত আমার সম্বন্ধে কি রায় দিয়েছে? হ্যাঁ জানি, তোমার বাবার বন্ধু অগস্তিনো তাসির সেই মামলার ব্যাপারটা, তাই তো? সেটা তোমার বাবা আমাকে জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? কেন হব না? প্রথম কথা, ও ব্যাপারে আমি তোমার কোনো দোষ খুঁজে পাইনি। তোমার কাকু ছিল একটি লম্পট শয়তান। তোমার বয়স কম, তাই তুমি সেটা বুঝতে পারোনি। এটাতে তোমার অপরাধ কোথায়? আপনি প্রথমত বললেন, আর কোনো কারণ ছিল কি? হ্যাঁ, দ্বিতীয়ত আমার এখন খুব আর্থিক টানাটানি যাচ্ছে। ডাউরিটা নিতান্ত প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি এতই প্রচণ্ড যে পাত্রী কানা খোড়া কুৎসিত হলেও আপনার আপত্তি ছিল না? পেট্রো হো হো করে হেসে ওঠে। এর মধ্যে হাসির কি আছে? শোনো, বুঝিয়ে বলি। ম্যাচমেকার তোমার রূপ বর্ণনা এমন বিস্তারিতভাবে করেছিল যে তোমাকে না দেখেই আমি তোমার একটা পোর্ট্রেট এঁকে ফেলতাম। তবে সেটা কেউ ভুল করে ভাবতো বুঝি হেলেন অফ ট্রয়। আর্টেমিসিয়া মুখ লুকিয়ে হাসে। ছেলেটি অন্তত আলাপচারিতায় দড়। জানতে চায়, বাবির কাছে শুনেছি আপনি ছবি আঁকেন। কি জাতের ছবি? ওয়াটার কালার না অয়েল পেন্টিং? ওয়াটার কালার আমি আঁকি না, সবই অয়েল মিডিয়ামে। তো কি জাতীয় বিষয়বস্তু? সব রকমই, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, বিবলিক্যাল বিষয়বস্তু। আপনি পার্সপেক্টিভের আঙ্কিক নিয়মটা জানেন? গ্রেসিয়াস মি, তুমি জানো পার্সপেক্টিভ কাকে বলে বলো তো? না, মানে ত্রিমাত্রিক বিষয়বস্তুকে দ্বিমাত্রিক ক্যানভাসে আঁকার পদ্ধতি। পেট্রো তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। ওর ব্যাখ্যাটা হজম করতে তার কিছুটা সময় লাগলো। তারপর বললে, চিত্রশিল্প সম্বন্ধে তুমি এত কথা জানলে কি করে? আমাদের কনভেন্টে একজন বৃদ্ধ চিত্রকর আছেন, ফাদার সিভেস্টিয়ান, তার কাছে। তিনি তেল রঙে আঁকেন, ওয়াটার কালারও, টেম্পারা এবং ওয়াশ। তুমি কি ছবি আঁকো নাকি? চেষ্টা করি কিছুটা, লুকিয়ে লুকিয়ে। কনভেন্টে মেয়েদের ছবি আঁকা বারণ। পেট্রো সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, এ কথা তো তোমার বাবা আমাকে বলেননি। কি জাতীয় ছবি এঁকেছো তুমি? ওয়াটার কালার না প্যাস্টেল? আমি সামান্যই এঁকেছি, সবই অয়েল মিডিয়ামে।
সবই চেষ্টা করেছি, ওই আপনি যা বললেন, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, বিবলিক্যাল থিম। এই সময়ে বেহারা খাবারের ট্রে নিয়ে উপস্থিত হলো। প্লেটগুলি সাজিয়ে দিল টেবিলে। পেত্র বেশ গম্ভীর হয়ে গেছে। গেলাসে আফসান্ত ঠেলে একটা চুমুক দেয়, বলে, ছবি আঁকার প্রসঙ্গ থাক, আর কি জানতে চাও বলো। আর্টেমিসিয়া বলল, আপনি তখন বললেন যে আপনার আর্থিক টানাটানি যাচ্ছে, তাহলে এমন একটা রেস্তোরাঁ বেছে নিলেন কেন? এখানে খাবারের দাম নিশ্চয় খুব বেশি। পেত্র গম্ভীর হয়ে গেল। একটু ভেবে নিয়ে বলে, ভেন্যুটা নির্বাচন করেছেন তোমার বাবা, মেনুটা তুমি আমি, কিন্তু বিলটা তোমার বাবা মেটাতে প্রতিশ্রুত, তাই আমি মধ্যাহ্ন ভোজের আইটেম এত সংক্ষিপ্ত করেছি। মর্মাহত হলো আর্টেমিসিয়া। এমন কোর্টশিপের দ্বৈত আহারে সচরাচর বয়ফ্রেন্ডই বিল মেটায়। বুঝতে পারেনি তার বাপি এ বিষয়ে এতই উদ্গ্রীব যে ওদের আহারের বিলটাও তিনি মিটিয়ে দিতে স্বীকৃত। কেন? আর্টেমিসিয়ার একটা গতি না হলে কি সে অ্যালেনকে বিবাহ করতে পারছে না? ধীরে ধীরে যে রোম্যান্টিক মুডটা গড়ে উঠেছিল তা যেন এক টানে শতচ্ছিন্ন হয়ে গেল। এতক্ষণ আবার কানে ভেসে এলো সিগলগুলোর আর্তশীৎকার। কেন কেন কেন? ঘন্টা দেড়েক পরে ওরাজিও ফিরে এলো। বললে, এদের রান্নাটা বেশ ভালোই, তোমার লাঞ্চটা পছন্দ হয়েছে তো? একটা চেয়ার টেনে নিয়ে বসলো জুত করে। পেত্র বলল, হ্যাঁ, খাবার সুস্বাদু, কিন্তু আপনি কেমন করে জানলেন? আপনি কি মাঝে মাঝে এখানে আসেন? আরে না না, এ তো আমার কাছে স্বপ্নরাজ্য। তবে আমিও তো ওদের নিচের হল কামরায় আজ লাঞ্চটা সারলাম। আর্টেমিসিয়া বলে, সে কি? তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে বসে আহার সারলেন না কেন? ওরাজিও হেসে বলে, সে বড় হলে বুঝবি, এখনো তো মেয়ের বাবা হোসনি। পেত্র অট্টহাস্য করে বলল, এটা আপনার কেমন তোর কথা হলো সিনিয়র ওরাজিও? বয়স হলে ও মেয়ের মা হতে পারে, কিন্তু বাবা হবে কোন সুবাদে? অট্টহাস্যটা সংক্রমিত হলো ওরাজিওর তরফে। আর্টেমিসিয়া মুখ লুকিয়ে হাসল। ওরাজিও বলে, সে যা হোক, তোমরা কি কোনো সিদ্ধান্তে আসতে পারলে? আর্টেমিসিয়া জবাব দিতে পারল না। পেত্র আগ বাড়িয়ে বললে, আগে আধা আধি এসেছি, মানে একতরফা। আমি তো রাজি, তবে ও তরফের জবাবটা জানি না। প্রস্তাবটা গৃহীত হয়নি, তবে প্রত্যাখ্যাতও হয়নি। ওরাজিও দুদিকে মাথা নাড়ে। বোঝা যায় যে সে কিছুটা হতাশ হয়েছে। বেচারি খরচ তো কিছু কম করেনি। হয়তো তার আশা ছিল 1.5 ঘন্টার সময়ই যথেষ্ট। কি করবে বুঝে উঠতে পারে না। সমাধান করে দিল আর্টেমিসিয়া। পেত্রকে সরাসরি বললে, আপনি সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসবেন, বাপি আপনাকে জানিয়ে দেবেন তার সিদ্ধান্ত। পেত্র তৎক্ষণাৎ বলে, তার নিজস্ব সিদ্ধান্ত তো তিনি জানিয়েই দিয়েছেন। আর্টেমিসিয়া এ কথার জবাব দিল না। পেত্র একটু অপেক্ষা করে বললে, ঠিক আছে, তাই আসব। সে সময় তুমি বাড়িতে থাকবে তো? না, আমি এখান থেকে সরাসরি আমাদের কনভেন্টে ফিরে যাব। তাতে অসুবিধা নেই, আপনি যা জানতে চাইছেন তা জানতে পারবেন। অলরাইট, ধন্যবাদ আমাকে একটি স্মরণীয় মধ্যাহ্ন বিশ্রামভালাপ উপহার দেওয়ার জন্য। আর্টেমিসিয়া উঠে দাঁড়ায়, জবাব দেয় না। গাউনের দু প্রান্ত ধরে কাটসি পাও করে। ওরা নেমে এলো দ্বিতল থেকে। ইতিমধ্যে ওরাজিও রেস্তোরাঁর বিল মিটিয়ে দিয়েছে। ভোজনালয়ের সামনেই এক ঘোড়ার একটি হ্যাকনি ক্যারেজ দাঁড়িয়েছিল। মেয়ের হাত ধরে ওরাজিও তাতে উঠে পড়ে। গাড়িটা রওনা হলো। পেত্র তখনও দাঁড়িয়ে আছে প্রবেশদ্বারের সম্মুখে। আর্টেমিসিয়ার সঙ্গে চোখাচোখি হতে মাথার টুপিটা খুলে বাও করে। ছেলেটিকে তোর কেমন লাগলো জানতে চায় চলন্ত গাড়িতে বসা ওরাজিও। সে কথার সরাসরি জবাব না দিয়ে আর্টেমিসিয়া জানতে চায়, পাপি, মাদামোয়াজেল কাকে বলে? আমরা যাকে সিনোরিনা বলি, অর্থাৎ অনুরা
প্রাপ্তবয়স্ক মেয়েদের সম্বোধন। ওটা ফরাসি কায়দায়। পেট্রোরা ফ্লোরেন্সে থাকে তো, ওখানে ওর অনেক ফরাসি ক্রেতা আছে বোধ হয়। কিন্তু সে কথা থাক, যা জিজ্ঞেস করছিলাম তার জবাবটা দে। কেমন লাগলো পেট্রো আন্তোনিওকে? এবারও সে কথার জবাব না দিয়ে ও একেবারে রঙের টেক্কাটাই নামিয়ে দিল। তুমি ওকে বলে দাও আমি রাজি। রাজি? মানে ওকে তোর পছন্দ হয়েছে? সেসব প্রসঙ্গ তো এখন অবান্তর ভাবি। আমি তো এক কথাতে জানিয়ে দিয়েছি, তুমি আগামীকাল আমার বিয়ের ব্যবস্থা করতে পারো। ও রাজিও ঘুম মেরে গেল। এটাই যে সে মনে মনে চাইছিল, কিন্তু বোধ হয় ঠিক এ ভাষায় নয়। যেন তার আদরের মেয়েটি নিতান্ত নিরুপায় হয়ে এ প্রস্তাবে তার সম্মতি জানাচ্ছে। ম্যারেজ অব লাভ নয়, ম্যারেজ অব কনভিনিয়েন্স। রোম শহরের পাথর বিছানো পথে ঘর ঘর করে পালকি গাড়িটা এগিয়ে চলেছে তার লক্ষ্য মুখে। ঘোড়াটা জানে না নাকি ওটি ঘটকি কোথায় তার অন্তিম যাত্রা শেষ হবে। তার দু চোখের দুপাশে ঠুলি বসানো। চালকের কষাঘাতে সে চলেছে সম্মুখ পানে, কখনো ডানে বেঁকছে, কখনো বাঁয়ে। স্বেচ্ছায় নয়, চালকের চাবুকের অমোঘ নির্দেশে। ওরাজিও জানতে চায়, কেন পেট্রোকে তোর পছন্দ হলো না কেন? ও মা, সে কথা কখন বললাম? আমি তো বলেছি ওকে জানিয়ে দিও আমি রাজি। কালই সে ব্যবস্থা করতে পারো বললাম তো। আবার কিছুটা দম ধরে ওরাজিও বলে, তা ব্রাইডের তরফে কাকে কাকে নিমন্ত্রণ করতে চাস? কাউকেই না। অন্তত একজন ব্রাইডসমেড তো লাগবে বিয়ের সময়। সে তো অ্যালেনই হতে পারবে, তাকে নিশ্চয়ই চার্চে নিয়ে আসবে তুমি। অ্যালেন? বলিস কি? সে তো তোর মায়ের বয়সী। বয়সী কেন, সে তো দুদিন পরে আমার মা হয়ে যাবে। ওরাজিও একেবারে নিভে যায়। আর্টিমিসিয়া বলে, আমাকে ভুল বুঝো না বাপি, আমি এ কথা রাগ করে বলিনি। পাড়ায় আমার কোনো বান্ধবী নেই। কনভেন্ট থেকে কোনো সিস্টার আসতে পারবেন না, অনুমতিই পাবেন না। এরা খুবই কনজারভেটিভ। তাছাড়া এটা আমার নিয়তি। ভুলটা তোমার, তার আগে অবশ্য ভুলটা আমারই। যারই হোক, আদালত থেকে আমার কপালে যে কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে তাতে 6 মাসের মধ্যে আমাকে রোম ছেড়ে চলে যেতে হবে। ফ্লোরেন্স তো সেই হিসেবে স্বর্গ। সেখানেই তো ছিল মেয়ে তোর মিকেলাঞ্জেলোর বাড়ি, লিওনার্দোর আদি নিবাস। তুমি তো জানো বাপি, আমার জীবনের একটাই স্বপ্ন, ফ্লোরেন্স আকাদেমিয়ার দেওয়ালে ওইসব দিকপাল শিল্পীদের সঙ্গে আমার একখানা ছবিও টাঙানো হবে। ওরাজিও মেয়েকে জড়িয়ে ধরল, বলল, নিশ্চয় তা হবে রে। তোর বাপি পারেনি, পারবে না, কিন্তু ওটা তারও স্বপ্ন। আমি জানি। তাছাড়া আরও একটা কথা বলবো, আমাকে বাধা দিও না। এই বৃদ্ধ বয়সে তোমার দেখভালের জন্য একজন মহিলার প্রয়োজন। অ্যালেনকে তুমি স্বীকার করে নাও। ওরাজিও এবারও জবাব দিল না। আরও একটা কথা, অগস্তিনো তাসির সঙ্গে তোমার ভবিষ্যতে যদি দেখা হয়, হবেই, তবে তাকে নিয়ে আমার যুগলবন্দি পাততে পারো। আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তোমার জীবিকার প্রয়োজনে অগস্তিনো তাসি অপরিহার্য। ওরাজিও একটু সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, তার মানে তুই তাকে ক্ষমা করে দিয়েছিস? তুমি বড় অবান্তর প্রশ্ন করো বাপি। আমি তাকে ক্ষমা করার কে? সে যদি কোনো অপরাধ করে থাকে, পাপ করে থাকে, তবে সে তার শাস্তি পাবেই। শাস্তি সে তো পেয়েই গেছে। 6 মাস ধরে বিনা মজুরিতে তাকে মুড়া লাগতে হচ্ছে, একরকম সশ্রম কারাদণ্ডই। আমি আদালতের শাস্তির কথা বলছি না, বলছি সে যদি ঈশ্বরের কাছে অপরাধ করে থাকে তবে ঈশ্বরই তাকে শাস্তি দেবেন। কিন্তু ছবি আঁকা ব্যাপারটা এতদিনে আমি কিছুটা বুঝেছি। তোমরা দুজনের পরিপূরক। আমি যে ভুল করেছি তার শাস্তি আমি পাবো, মাথা পেতে নেব। তাই বলে তুমি কেন তোমার পথে চলতে পারবে না? ওরাজিওর একটা দীর্ঘশ্বাস পড়ে।
তার মানে হলো তার সেই ছোট্ট মেয়েটাকে সে আজ নতুন করে চিনতে পারছে। এই ক্ষমাশীলা মেয়েটি তার অচেনা। বাপিকে যে কথা বলেনি তা অকপটে স্বীকার করল মাদারের কাছে। আর্টিমিসিয়া রোম থেকে মুক্তি পেতে চেয়েছিল। রোম ক্ষমতাদর্পী, রোম নিষ্ঠুর, সে পুরুষের দুর্গ। আরতি ছবি আঁকবে, একের পর একটা ক্যানভাসে নামাবে। পুরুষ জাতির অন্যায়ের প্রতিবাদ সে জানিয়ে যাবে রঙে আর রেখায়। আজ তা কেউ স্বীকার করবে না। সমকাল স্ত্রীলোককে চিত্রাঙ্কনের অধিকার দিতে নারাজ। কিন্তু না শুনেও আর্টেমিসিয়া বিশ্বাস করেছিল সেই আশ্বাসে। কালো হয়ং নিরবধি বিপুলা চা পৃথ্বী। কাল অনন্ত, পৃথিবীও বিপুলা। একদিন না একদিন শিল্পানুরাগীরা মেনে নিতে বাধ্য হবেন আর্টেমিসিয়ার সাধনাকে। শহরতলির একান্তে একটি প্যারিস চার্চে পাদ্রি দুহাত মিলিয়ে দিলেন। মাদার সুপিরিয়র আসেননি, সিস্টার গ্রাজেল্লা নয়। এসব উৎসবে ওদের যোগদান মানা। তবে অ্যালেন এসছিল। আর্টেমিসিয়ার পরিধানে একটি সুন্দর রেশমি ওয়েডিং গাউন। এটা তার মায়ের। একটা সুটকেসে কিছু মাতৃস্মৃতি গুছিয়ে ওরাজিওর হাতে পাঠিয়ে দিয়েছিল অ্যালেন। দীর্ঘ দিন এগুলি সযত্নে রাখা ছিল ওরাজিওর হেফাজতে। আর্টেমিসিয়ার মা এগুলো নাকি শেষ সময় তার স্বামীর হাতে তুলে দিয়েও বলেছিল, এগুলো ওই পুচকেটার জন্য। মায়ের ফুল কাটা যে ওয়েডিং গাউন, এক ছড়া মুক্তোর মালা, এক জোড়া বালা আর এক জোড়া কানের দুল। চরম অভাবের মধ্যেও ওরাজিও তা থেকে কোনো কিছু বার করেনি বিক্রি বা বন্ধক রাখতে। মেয়েকেও কোনোদিন বলেনি। বর বধূ রওনা হলো রোম থেকে ফ্লোরেন্সে। একদিনে এতটা পথ অতিক্রম করতে পারে না ঘোড়ার গাড়ি, তাই মাঝপথে 2-1 রাত বিশ্রাম নিতে হয়। কখনো ঘোড়া বদলও হয়। ওরা সারাদিন গাড়িতে ঝাঁকানি খেতে খেতে সন্ধ্যায় এসে পৌঁছল আমলিয়ান গণ্ডগ্রামে। তখন দিনান্তে সূর্য পাহাড়ের কোলে রাতের জন্য বিশ্রাম নিতে গেছে। পশ্চিম আকাশে সোনা গলানো রোদ ধীরে ধীরে ম্লান হয়ে এলো। দুপাশে ভুট্টো, জনার বজরা আর অলিভ ক্ষেত। মজুর আর মজুর রমণীরা খেতে কাজ করছে। ক্রমে ঘনিয়ে এলো সন্ধ্যা। একটি দুটি করে কৌতূহলী তারাসুন্দরীর দল উঁকি ঝুঁকি দিতে শুরু হয়েছে, বোধহয় নববধূকে দেখতে। ঝোপঝাড়ে জ্বলছে গুচ্ছ গুচ্ছ জোনাকি। ঘোড়ার গাড়িটা এসে থামল একটি পান্থশালার সম্মুখে। ইতালিতে তখন বড় বড় সড়কের ধারে ধারে এমন পান্থশালার আয়োজন। আশ্রয় নয় যাত্রীর দল। নুড়িয়াটালির দ্বিতল বাড়ি। একতলায় বড় একটা খানা কামরা, দ্বিতলে পান্থশালার মালিকের 2খানি মাত্র শয়নকক্ষ। হল কামরায় ওক কাঠের টেবিল আর বেঞ্চি। টেবিলের ওপরে কোনো টেবিল চাদরের ঝামেলা নেই। পান্থশালায় যারা আশ্রয় নেয় তারা ওই কাঠের টেবিলে পাশাপাশি বসে যায়। রান্নার আয়োজন পিছন দিকে সংলগ্ন পাকঘরে। খাবার পরিবেশন করে মালকিন, তার মেয়ে আর প্রতিবেশী 2-1টি পল্লী রমণী। যাত্রীরা ইচ্ছা মতো আহার্যের অর্ডার দেয়। মালকিন যা রান্না করেছে তাই খুশি মতো আহার করতে হবে। যে পদটি যতবার চাও তা পাবে। আহার পেট চুক্তির নয়, লিরা চুক্তি। ওই যাকে তোমরা বলো পাইস সিস্টেম। পাইস তো চলে না, চলে লিরা, তাই ওকে বলে লিরা চুক্তি খানা। প্রতিটি আসনে একটা করে নম্বর সাঁটা। খাদকের অর্ডার মতো পরিবেশিকা পাতায় আহার্যটা দেওয়ার সময় হাঁকার পারে। দূরবর্তী এলম কাঠের টেবিলে বসে মালিক অথবা মালকিন স্লেটে চক পাথর দিয়ে লিখে যায় কে কি কতটা খাচ্ছে। খাদ্য বলতে ঘরে করা ব্রাউন রুটি, ভেড়ার মাংসের স্টু, পেঁয়াজ বিনের একটা ঝোল আর জুকিনি আলু ঢেঁড়সের একটা হ্যাংচা প্যাচাং তরকারি। এছাড়া এক রকমের তাড়িও পরিবেশন করা হচ্ছে টিনের পাত্রে। গৌরবে তাকে বলা হয় ওয়াইন।
পরিবেশিকা হাঁকার পারে, 27 নম্বরে আর 1 পিস রুটি, 31-এ আর 1 পেগ ওয়াইন, 5 নম্বরে আর 1 হাতা স্টু। চিত্রগুপ্তের খাতায় তৎক্ষণাৎ টিক পড়ছে নম্বর মোতাবেক। এ নরক ত্যাগ করে যাবার আগে হিসাব মতো চিত্রগুপ্তকে লিরার হিসেব মিটিয়ে যেতে হবে। কামরার বাইরে একটা চৌবাচ্চায় ভরা আছে হাত মুখ ধোবার জল। কেউ তা বড় একটা ব্যবহার করছে না। শীতটা জাঁকিয়ে পড়েছে। তবে আর্টেমিসিয়া কনভেন্ট লালিতা। হোক ঠান্ডা, সে ওই আধময়লা জলেই কবজি পর্যন্ত ধুয়ে নিল। চোখে মুখে দিল জলের ছাপটা। দিয়েই মনে হলো হাড়ের মধ্যে একটা হি হি কাঁপন। ফায়ার প্লেসের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। পেত্রো মালিকের কাছে গিয়ে কথাবার্তা বলে এলো। 1 রাত্রের জন্য আশ্রয় চাইল। আর্টেমিসিয়ার সারা গা গতরে ব্যথা, দিনভর গাড়ির ঝাঁকানিতে। খিদেও পেয়েছে প্রচণ্ড। ওরা দুজনে বসে পড়ে টেবিলে। নম্বর 21-22। পরিবেশনকারিনী রুটি, স্যুপ আর ওয়াইন দিয়ে মুখপাত করল। নুন, লেবু, লঙ্কা দেওয়াই আছে। যারা আহারে বসেছে তারা প্রায় সবাই ক্ষেত মজুরানি। কেউ কেউ বসেছে সপরিবারে। তারা স্থানীয় লোক, কিন্তু বাড়িতে রান্না বান্নার হাঙ্গামা রাখে না। সরাইখানাতেই দিনান্তের আহারটা সেরে যায়। বাকি সারাটা দিনই ওদের নানা রকম দৈহিক পরিশ্রম করতে হয়। রান্না করার সময় কোথায়? হঠাৎ প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, সস্ত্রীক। বৃদ্ধের মুখে সাদা দাড়ি, মাথায় পালক গোজা বাহারের টুপি, গায়ে গরম কোট ও ভেস্ট, সম্ভ্রান্ত চেহারা। তার গিন্নিরও ধোপ দুরস্ত বাহারে পোশাক আশাক। যারা আহার করছিল তাদের মধ্যে অনেকেই উঠে দাঁড়ালো। পান্থশালার মালকিন ছুটে এলো তার কাছে। সিনার, আপনি নিজে? কেন, আমার কি আশা মানা? না না, আপনি কি যে বলেন, এ তো আমাদের সৌভাগ্য। শোনো হে, আমরা দুজনও আজ এখানে খাবো, এখনই বসবো আহারে। সে কি সিনর, আমাদের খাবার? কেন, আমি কি আম্বিয়ার নই? এইসব খেয়েই মানুষ হইনি? পেত্রো তার পার্শ্ববর্তী জনান্তিকে প্রশ্ন করে জেনেছে ইনি স্থানীয় ভূমধ্যিকারী, ছোটখাটো জমিদার এই এলাকার। তিনি পেত্রোকেই বললেন, একটু সরে বসো ভায়া, এই বুড়ো বুড়িকে বসতে দাও। পেত্রো সসম্ভ্রমে সরে বসল। বৃদ্ধ লাঠি গাছটা দরজার পাশে ঠেকিয়ে রেখে বসে পড়লেন, হাতের গ্লাভস জোড়া খুলতে থাকেন। গায়ের মানুষ কাঁটা চামচ দিয়ে খায় না, উনি হয়তো কাঁটা চামচে খান। আজ ব্যতিক্রম হলো। মালিককে বললেন, শোনো হে হ্যারল্ড, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তোমার খাবারের ব্যাপারে কোনো অভিযোগ পেয়ে স্বয়ং তদন্ত করতে আসেনি। তবু মাঝে মধ্যে একটু তত্ত্ব তালাশ নিয়ে দেখতে হয়। কই হে সুন্দরীরা, আমাদের 2খানা পাতা দাও। না না, প্লেট নয়, সবাই যে পাতায় খাচ্ছে। শেষ সম্বোধনটা পরিবেশনকারিনীদের প্রতি। পরিবেশন করছিল যে মেয়েটি, সে আদেশ মতো পাতের কোণে নামিয়ে দিল 1 চামচে সৈন্ধব লবণ, কাগজি লেবু আর ব্রাউন রুটি। দুজনের পাতে রেখে গেল 2টি টিনের মগ। সঙ্গে সঙ্গে দ্বিতীয়া এসে বড় জগ থেকে তাতে ঢেলে দিল ঘরে করা চোলাই মদ। তারা পিছন ফিরতেই জমিদার মশাই বললেন, দাঁড়াও। ওরা থমকে দাঁড়িয়ে পড়ে। কই, তুমি তো হাঁকার পারলে না? 22-23-এ কি দিলে? মেয়ে দুটি বিহ্বল হয়ে পান্থশালার মালিকের দিকে তাকায়। সে নিজেই ওদের হয়ে কৈফিয়ত দাখিল করে, তাই কি ওরা পারে? আপনি নিজে থেকে আমাদের অতিথি হয়েছেন। তাহলে তো আমি তোমার খানা কামরায় সামিল হতে পারবো না। আমি আর যাদের সঙ্গে পংক্তি ভোজনে বসেছি তাদের প্রতি তোমরা কি ব্যবহার করো তাই যাচাই করতেই তো এসেছি। তুমি যেদিন নিমন্ত্রণ করবে সেদিন কবজি ডুবিয়ে খাবো, আজ নয়। তাই হবে হুজুর। বৃদ্ধ আহারের পূর্বে কি যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করলেন। বোধহয় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালেন দিনান্তের আহারের জন্য।
তার গৃহিণীও একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আহারে মন দিলেন। আহার এবং পরিবেশন চলতেই থাকে। বৃদ্ধ এক চুমুকে মদটুকু গলাৎকরণ করে মেয়েটিকে বললেন, আমাকে আরও 2 হাতা ওয়াইন। তারপর পেত্রোর দিকে ফিরে বললেন, তোমাকে তো চিনতে পারলাম না ভায়া, মনে হচ্ছে তুমি দলছুট ভিনদেশি চিড়িয়া। আমি স্যার ভিনদেশি, রোম থেকে ফ্লোরেন্সে যাচ্ছি, 1 রাতের জন্য উঠেছি এই সরাইখানায়। তাই বলো, একাই যাচ্ছ? আগে না, সস্ত্রীক। ইঙ্গিতে পার্শ্ববর্তিনীকে দেখিয়ে দিল। আর্টেমিসিয়া উঠে দাঁড়িয়ে বাও করল। তোমার নামটি কি বাবা? কি করা হয়? আগে পেত্রো আন্তোনিও, আমি চিত্রশিল্পী, আর আমার স্ত্রীর নাম আর্টেমিসিয়া আন্তোনিও। বাহ, বেশ, তোমাদের যাত্রা শুভ হোক। আজকালকার ছেলেমেয়েরা, মানে তোমরা, বেশ দেশ বিদেশ ঘুরে বেড়াও। আমরা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত ছিলাম। আমার তো মনেই পড়ে না বিয়ে করার পরেই 32 বছরে কোথাও সস্ত্রীক বেড়াতে গেছি। কি গো, তোমার মনে পড়ে? জমিদার গিন্নি চর্বনান্তে মাংসটা গলাৎকরণ করে বললেন, তোমার মনে না পড়াই স্বাভাবিক, কারণ তুমি দারুণ ভুলো মানুষ, তোমার স্মৃতিশক্তি দুর্বল। তার মানে গেছিলাম? কোথায়, কবে? ভেনিস, আমাদের আগুরির সময়। আগুরি, সে তো অনেক দিন আগেকার কথা, 32 বছর হয়ে গেল। না, 33। সংশোধন করে দিলেন মহিলা। পেত্রো বলে, আপনাকে কি উনি সবসময় এভাবে সংশোধন করে দেন? হ্যাঁ, 32 বছর ধরে। 33। কেন, তোমার ভুল ওই সুন্দরী ঘরবালিটি কি সংশোধন করে দেন না? আগে না, ও এখনো সে সুযোগ পায়নি। আমরা তো আর 32 মানে 33 বছর ধরে একসঙ্গে ঘর করিনি। বটে, কতদিন ঘর করছো শুনি? না না, তুমি হিসেবে ভুল করবে, আমি তোমার ঘরওয়ালির কাছ থেকেই জানতে চাইছি। কি গো বৌমা, কতদিন বিয়ে হয়েছে তোমাদের? আর্টেমিসিয়া মুখ নিচু করে বললে, 7-8 বছর? বলো কি হে, 8 বছর আগে তো তুমি নিতান্ত খুকিটি ছিলে। বয়স কত এখন তোমার? বৃদ্ধা আবার ধমক দেন। আহ, এ কি অসভ্যতা! সদ্য পরিচিতা ভদ্রমহিলাকে কি বয়স জিজ্ঞেস করতে আছে? ভদ্রমহিলা কি বলো গো, ও তো ছোট খুকির বয়সী। কি গো ভদ্রমহিলা, তাই নয়? বৃদ্ধ আবার জানতে চাইলেন আর্টেমিসিয়ার কাছে, কিন্তু তাকে জবাব দিতে হলো না। বৃদ্ধাই আবার ধমকে ওঠেন, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? ও কি ছোট কুকিকে দেখেছে? জানে সে কত বড়? পেত্রো বলে, আমি একটা কথা বলবো সিনর, আপনাদের দুজনেরই ভুল হচ্ছে। এবার বৃদ্ধাই রুখে ওঠেন, ভুল? কি ভুল? আর্টেমিসিয়া জানে ছোট কুকির বয়স কত? ঘর শুদ্ধ সকলেই উৎকর্ণ হয়ে উঠেছে, শুনছে ওদের তর্কাতর্কি। পেত্রো বলল, আমার স্ত্রী বলেননি যে আমাদের 7-8 বছর হলো বিয়ে হয়েছে। বলেনি? ঘর শুদ্ধ সবাই শুনেছে। কি গো, তোমরা শোনোনি ও বলেনি 7-8 বছর? কেউ জবাব দেয় না। পেত্রোই আবার বলে, আগে না সিনরা, ও 7-8 বলতেই সিনর ওর মুখের কথা লুফে নিয়ে ধরে নিয়েছেন যে 7-8 বছর। ও বলতে চেয়েছিল 7-8 ঘন্টা। ঘন্টা মানে? বৃদ্ধ জানতে চান। ঘন্টা মানে স্যার সারাদিনের 24 ভাগের 1 ভাগ। বৃদ্ধের বাক্য স্ফূর্তি হয় না। বোধ করি তিনি হিসেবটা বুঝতে পারেন না, কিন্তু তার বুদ্ধিমতী স্ত্রী সমাধান করে ফেলেছেন। বলেন, বলো কি হে, তার মানে আজই দুপুরে তোমাদের বিয়ে হয়েছে? তোমরা ফ্লোরেন্স যাচ্ছ হানিমুনে, মানে পুষ্পনগরীতে ফুলশয্যা পাততে? আপনার প্রথম আন্দাজটা ঠিক ম্যাডাম,
দ্বিতীয়টা নয়, অর্থাৎ আজ সকালেই রোমের একটি চার্চে আমাদের বিয়ে হয়েছে, তবে আমরা ফ্লোরেন্স হানিমুনে যাচ্ছি না, সেইখানেই আমার বাড়ি। বৃদ্ধ একেবারে উচ্ছ্বসিত। এ হি মাদনা সান্তা, আজই ওদের আগুরি, ফুলসজ্জা। আর্টেমিসিয়া ভীষণ লজ্জা পেল, কিন্তু খানা কামরার 12 জন একসঙ্গে চিৎকার করে ওঠে, আগুরি, ফুলসজ্জা। বৃদ্ধ তার সহধর্মিনীর দিকে ফিরে বললেন, বলো গিন্নি, এক্ষেত্রে আমাদের কি করণীয়? বৃদ্ধা ভেড়ার মাংস চর্বণ করতে করতে বলেন, আগে তোমার বুদ্ধির দৌড়টা আমরা শুনি। একজোড়া ভিনদেশি কপত কপতি উঠতে উঠতে তোমার রাজ্যে এসে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আজ সকালেই তাদের বিয়ে হয়েছে, আজ রাতেই তাদের আগুরি। এক্ষেত্রে জমিদার মশাই কি করতে বলেন? বৃদ্ধ বলেন, এত রাত্রে শ্যাম্পেন জোগাড় করা শক্ত, সব মদের দোকান বন্ধ হয়ে গেছে। আর হ্যারল্ডের ভাঁড়ারে ও অমৃত থাকে না, আমি জানি। সে বানায় ওই পচাই আর চালায় ওয়াইন বলে। তা হোক, সেই তারই ওয়াইন সেবন করেই আমরা ওকে টোস্ট দেব। কই হে হ্যারল্ড, শোনো, সবাইকে তার টিনের পাত্রে টইটুম্বর 1 পাত্র করে ওয়াইন দাও আমার অ্যাকাউন্টে। বৃদ্ধ থামতেই জমিদার গিন্নি বললেন, ব্যাস হয়ে গেল, এই তোমার হিম্মতের দৌড়? আবার কি? বৃদ্ধা সে কথার জবাব না দিয়ে এবার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন। গৃহস্বামীকে বললেন, শোনো হ্যারল্ড, এখনই কাউকে পাঠিয়ে দাও বেসিলিওর ফ্লাওয়ার শপে, অনেক অনেক ফুল নিয়ে এসো। দোকান যদি বন্ধ হয়ে থাকে তাহলে বেসিলিওকে টেনে তুলে দোকান খোলাও। এখনও ফুলের মরশুম শেষ হয়নি। ক্লক্স, ডায়াসাস, ক্যানা, লিলি, পপি, মাই গোলাপও পাবে। আর 1 বান্ডেল আগরবাতি, একটা বড় ক্যান্ডেল স্টিক। আর শোনো সিনারা হ্যারল্ড, তুমি তোমার মেয়েকে নিয়ে দোতলায় যাও। কিছু মনে করো না মা, আজ রাতে তোমার একটু শোবার কষ্ট হবে। তোমাদের মাস্টার্স বেডরুমটা এদের ছেড়ে দিতে হবে। একটা পাট ভাঙা ধোপ চাদর বিছিয়ে দাও, ফুল দিয়ে বড় খাটটা সাজিয়ে দাও। এরা দুজন ওই পালঙ্কে আজ শোবে। পেত্রু তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে ফিরে হাসে। জমিদার গিন্নিকে বলে, আর ম্যাডাম, আমার কি করণীয়? বৃদ্ধা মুচকি হেসে বলেন, তোমার তো মস্ত বড় কাজ হে। আমরা শুধু ফ্লাওয়ারের যোগান দিলাম, আর তুমি ফ্লাওয়ার করবে, পারবে তো? সবাই অট্টহাস্য করে ওঠে। আর্টেমিসিয়া তার মুখখানা কোথায় লুকোবে তা ভেবে পায় না। বৃদ্ধা বলেই চলেন, আরও একটা কাজ তোমায় করতে হবে বাপু, হিম্মতে কুলোবে তো? বলুন ম্যাডাম। কোণে কখনো হেঁটে হেঁটে ফুলশয্যা কক্ষে যায় না, তাকে পাঁজা কোলা করে তোমাকেই নিয়ে যেতে হবে। পারবে তো? আমরা শুধু হাততালি দেব। আবার সবাই চিৎকার করে বলে ওঠে, লা গ্র্যান্ডি, হো 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 হো। বৃদ্ধা বলেন, দেখো বাপু, তোমার হিম্মতে না কুলোলে আমাকে ছেড়ে দাও, আমি ওকে পাঁজা কোলা করে দোতলায় নিয়ে যাব। কি বলো গিন্নি, পারবো না? তোমাকে তো নিয়ে গেছিলাম। এবার বৃদ্ধার লজ্জার পালা। আবার সবাই সমস্বরে শেয়ালের ডাক ডেকে ওঠে। বৃদ্ধ উঠে দাঁড়ান, বলেন, সাইলেন্স, সাইলেন্স প্লিজ। সবাই চুপ করে যায়। বৃদ্ধের দেখা দেখি উঠে দাঁড়ায়। বৃদ্ধ বলে, ও লর্ড জিসাস, আমরা সমবেতভাবে প্রার্থনা করছি তুমি এই নবদম্পতিকে আশীর্বাদ করো। এরা যেন দীর্ঘকাল বিবাহিত জীবনে সুখী হয়। সকলে বুকে ক্রুশ চিহ্ন এঁকে সমস্বরে বলে ওঠে, আমেন। আর্টেমিসিয়ার বিবাহ উৎসব ছিল নিরাড়ম্বর রোমে। নতুন বাড়িতেও কেউ তাকে অভ্যর্থনা করতে প্রতীক্ষা করছে না ফ্লোরেন্সে। কিন্তু এই গণ্ডগ্রামে অপরিচিত নিরক্ষর মানুষগুলো তাদের দুজনের জন্য যে আনন্দঘন ফুলশয্যার ব্যবস্থাটা করেছে, এরা কেউ তাদের চেনে না, নিতান্ত গ্রামের খেটে খাওয়া মানুষ। তবু জিজাসের লাভ দাই নেবার মন্ত্রে বিশ্বাসী, যার যতটুকু সাধ্য করেছে।
আর কিছু না পারুক হেসেছে আর প্রভু জিজাসের কাছে তাদের দুজনের আনন্দ ঘন বিবাহিত জীবন কামনা করেছে। আর্টেমিসিয়ার দু চোখ ভরে জল এলো আনন্দে। অবশেষে ফ্লোরেন্স, স্বপ্নলোকের সেই পুষ্পনগরী। যাত্রা করার পর তৃতীয় দিন পড়ন্ত বেলায় ওরা সেই পুষ্পনগরীতে প্রবেশ করল, দক্ষিণ তোরণ দিয়ে, যার নাম প্লোর্টা রোমানা। শহরতলির অন্তেবাসী টালির দোচালাগুলি সরে গেছে অতিক্রান্ত পথের নেপথ্যে। এখন দেখা যাচ্ছে পাথর বাঁধানো রাজপথের দুই ধারে সারি সারি দ্বিতল অথবা ত্রিতল বাড়ি। রোমনগরের তুলনায় তাদের আকার, উচ্চতা, আয়তন সবই অল্প, কিন্তু সৌন্দর্যে নয়। প্রতিটি বাড়ির রঙে বিচিত্র রাঙা ফুল কাটা গাউন, ক্রোম ইয়েলো, ইয়েলো অকার, বার্নেট সিয়েনা অথবা লাইট সিনামন। প্রতিটি বাড়ির ব্যালকনিতে ফুলের সম্ভার, যেন রাজমিস্ত্রি নয়, চিত্রশিল্পীর দল এঁকেছেন গগনপটের ক্যানভাসে। পাশাপাশি দাঁড়ানো উৎসব সাজে সজ্জিতা পৌর ললনার দল। ওরা কি জানে শহরে এলো একজন নতুন বাসিন্দা? পেট্রো গাড়ির জানলা থেকে হাত বের করে বললে, ওই দেখো পালাজো পিত্তি, মেডিসি রাজপ্রাসাদ। এখানেই এককালে বাস করতেন লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্ট, মানে মিকেলেঞ্জেলোর পেট্রন। এখন থাকেন ইলা গ্র্যান্ডুকা কসিমো দ্য মেডিসি। ও বাড়ির বাগানে, দরবার কক্ষে, প্রাসাদের সর্বত্র অপরূপ ভাস্কর্য আর তৈলচিত্র। অতি সুন্দর, তাই না? আর্টেমিসিয়া এক কথায় মেনে নেয়। জানতে চায়, তুমি কখনো ভিতরে ঢুকে দেখেছ মেডিসি প্যালেসে? না, সে কখনো প্রয়োজন হয়নি। আর্টেমিসিয়া একটু অবাক হলো। প্রয়োজন হয়নি মানে? ইতালির শ্রেষ্ঠ সংকলকের প্রাসাদে ভাস্কর্য বা চিত্রগুলি খুঁটিয়ে দেখার কোনো প্রয়োজন বোধ করনি? লোভ হয়নি? তাহলে কেমন তর ফ্লোরেন্টাইন শিল্পী? পেত্রো গাড়োয়ানকে নির্দেশ দিল সান্তা মারিয়া চার্চের পিছনে চারিদিকে একবার ঘুরিয়ে দেখাতে। গাড়িটা চক্কর মারল নির্দেশ মতো। সান্তা মারিয়া দেল ফিওর গির্জা আর ডুমোকে প্রদক্ষিণ করে গাড়িটা এবার চলল পূর্বমুখে, আর্নোর ধারে ধারে স্ট্র্যান্ড রোড দিয়ে। পেত্রো বললে, পরে একদিন তোমাকে বলবো কিভাবে ব্রানেলেসচি ওই বিরাট গম্বুজটা বানিয়েছিলেন। টাওয়ারটা বানানো হয় তাঁর প্রয়াণের পরে, উনি দেখে যেতে পারেননি। টাওয়ারের মাথায় আছে একটা ঘণ্টা ঘর। প্রতিদিন ঠিক দুপুরে 12টার সময় ওখানে ঘণ্টা বেজে ওঠে। সবাই বুঝতে পারে অ্যাপোলোদের মধ্য গগন অতিক্রম করলেন। পেত্রো কোচম্যানকে বলল, এবার বাঁ দিকে কর্সো দেই তিনর চত্বর দিকে যেতে হবে। এখানে রং রেজিনিদের বাসা। নানান রঙের কাপড় রাঙায় ওরা। পড়ন্ত রোদে রং বেরঙা জামার কাপড় শুকোচ্ছে। শীতালি হাওয়ায় সগর্বে ফুলে ফুলে উঠেছে পাথরে বাঁধানো সড়ক। ঘোড়ার খুরের শব্দে রাজপথ মুখরিত। অবশেষে গাড়িটা তার যাত্রা শেষ করল। একটা ত্রিতল অকার রঙের বাড়ির দিকে নির্দেশ করে পেত্রো বলল, ওইটা হলো আমার বাড়ি। আমাদের বাড়ি বলল না কিন্তু, যেন বাড়ির সেই একমাত্র মালিক, মালকিন নেই, আজও আসেনি। আর্টেমিসিয়া নামলো গাড়ি থেকে। গায়ে গতরে বেশ ব্যথা। কোচম্যান আর পেত্রো ওর ব্যাগ বাক্স উঠিয়ে নিয়ে এগিয়ে গেল। পেত্রো বলল, আমি থাকি 3 তলায়, এসো। সামনেই একটা পাইন কাঠের ছোট্ট গেট, এক চিলতে বাগান, তাতে একটা ডুমুর গাছ আর একটি পিচ। নুড়ি বেছানো সরু পায়ে চলা পথের উপরান্তে বাড়িটা মাথা তুলেছে, যেন অচেনাকে সম্মান জানাচ্ছে, আসুন আসুন। দ্বিতল ও ত্রিতলে রাস্তার দিকে ঝোলা বারান্দা। আর্টেমিসিয়ার নজরে পড়ে বাগানের একান্তে একটা পাথরের ইঁদারা। কারা যেন কপি কলে করে জল তুলছে। তারা অবাক চোখে তাকিয়ে দেখল আগন্তুকদের।
কিন্তু কোনো কথা বলল না। আর্টেমিসিয়া বুঝতে পারে ওই ইঁদারাটাই পানীয় জলের উৎস। তাকে কি প্রতিদিন বালতি করে 3 তলায় জল টেনে তুলতে হবে? এতদিন সে কাজ নিশ্চয় করত পেট্রো, ফলে কাজটা ভাগাভাগি করে করতে হবে, এইটুকুই সান্ত্বনা। 1 তলায় পাশাপাশি 2টি দোকান। মনে হলো একটি মণিহারি, অপরটি ওই যাকে বলে ফাস্ট ফুডের দোকান। সেই দোকান ঘর থেকে বার হয়ে এলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। পেট্রোর সঙ্গে তার চোখাচোখি হলো। উনি বললেন, শুভ অপরাহ্ন। পেট্রো হয়তো শুনতে পেল না, অথবা শুনতে চাইল না। আর্টেমিসিয়া থমকে দাঁড়িয়ে পড়েছে। উনি ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বললেন, ওয়েলকাম সিনোরিটায়। আপনি নিশ্চয়ই সিনোরা আন্তোনিও। আমি 1 তলার খাবারের দোকানটার মালিক, পপলিনো। আর্টেমিসিয়া খুশি হলো। তাকে অভ্যর্থনা জানাবার মতো এই বাড়িতে অন্তত একজন মানুষ আছে। যে লোকটা জানতো যে পেট্রো রোমে গেছে বিয়ে করতে। আর্টেমিসিয়া তার করমর্দন করে বলল, ধন্যবাদ সিনোর পপলিনো, শুভ অপরাহ্ন। পেট্রো ততক্ষণে সিঁড়ির দিকে এগিয়ে গেছে। সেখান থেকেই হাঁক পাড়ে, প্রতিবেশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পরেও হতে পারে আর্টেমিসিয়া, মালপত্রগুলো প্রথমে বুঝে নাও। পপলিনো ওর হাতটা ছেড়ে দেয়। আর্টেমিসিয়া মিষ্টি হেসে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পাথরের খাড়া খাড়া ধাপ, একদিকে কাঠের রেলিং, অপরদিকে পাথরের দেওয়াল। দ্বিতলে ল্যান্ডিংয়ে দরজা খুলে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধা। গাড়ির শব্দে কৌতূহলী হয়ে হয়তো দেখতে এসেছেন কে এলো, কারা এলো। এবার অবশ্য পেট্রো অভদ্রতা করল না। বৃদ্ধার সঙ্গে তার সদ্য পরিণীতা বধূর আলাপ করিয়ে দিল। ইনি দোতলায় থাকেন, সিনোরা ফিনালিপ্পি। আমরা ডাকি গ্র্যানি, আর এ হলো। মুখের কথা কেড়ে নিয়ে বৃদ্ধা বলেন, পরিচয় দিতে হবে না, আমরা প্রতিদিন তোমার প্রত্যাশা করছি নাথ বউ। কি নাম তোমার? আর্টেমিসিয়া জেন্টেলেসচি। পেট্রো সংশোধন করে দেয়, এখন আর জেন্টেলেসচি নয়, আন্তোনিও। বৃদ্ধা বললেন, পরে ভালো করে আলাপ হবে, এখন ওপরে ওঠো, ঘরদোর সব গুছিয়ে নাও। ওকে কোনো কিছুর প্রয়োজন হলে অসংকোচে চেয়ে নিও দিদি, আমার বাতের ব্যামো, না হলে নিজেই উঠে যেতাম 3 তলায়। 3 তলায় 3খানি কামরা। প্রথমেই একটা বড় ঘর, সেটা পেট্রোর বসার ঘর তথা স্টুডিও। ম্যাচমেকার কিছু মিছে কথা বলেনি। দেওয়ালে পাশাপাশি গাদাগাদি ছবির মিছিল, খান 3 কাঠের চেয়ার, টেবিলে রং তুলি ক্যানভাসে উপচিয়মান। তারপরে শয়নকক্ষ, ডাবল বেড খাট, একটি ইজি চেয়ার, টেবিল, গা আলমারি, তাতে বেশ বড় মাপের একটা ভেনিসীয় কাচের আয়না। শয়নকক্ষ পেরিয়ে ওপাশে ছোট একটি পাকঘর, স্টোভ, র্যাক, একদিকে গাদা দেওয়া জ্বালানি কাঠ, বড় হান্ডায় জল। দেওয়াল থেকে ঝুলছে কিছু পাত্র, ফ্রাইং প্যান, হাতা, খুন্তি ইত্যাদি। টেবিলে কিছু ডিশ, কাঁটা চামচ, কাপ প্লেট। আর্টেমিসিয়া খুশি হলো তার সাজানো সংসার দেখে। পেট্রো কোচম্যানকে দাম মিটিয়ে ফিরে এলো। বাক্স প্যাঁচাগুলো টেনে টেনে নিয়ে এলো স্টুডিও থেকে শয়নকক্ষে। তারপর ইজি ছেড়ে গায়ে এলিয়ে দিয়ে বললে, কি ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, না হবে কেন? দোতলার ওই গ্র্যানির সংসারে আর কে আছেন? আর কেউ নেই, বুড়ি একেবারে একাই থাকে, বিধবা। একটা বকাটে নাতি ছিল, সেও বছর 2 হলো সেনাবাহিনীতে যোগ দিয়েছে। বুড়ির ঠ্যাঙে বাত, জল টেনে উপরে তুলতে পারে না, সেটা আমিই তুলে দিই, বেশি নয়, দিনে 3 বালতি। আর্টেমিসিয়া বললে, ভালো ভাড়াটে পেয়েছ তো, তাকে দিনে 3 বালতি জল তুলে দিতে হয়? ভাড়াটে? কে ভাড়াটে? ওই গ্র্যানি, ও তোমার ভাড়াটিয়া তো? আরে না না, ওই তো হলোই 3 তলা বাড়ির মালকিন, আমি বরং ভাড়া আছি তার 3 তলায়। তা আজ প্রায় 40 বছর, আমার মায়ের আমল থেকে। আর্টেমিসিয়া অবাক, মানে
তার মনে পড়ে যায় গাড়িটা যখন বাড়ির সামনে থামে তখন পেট্রো কেমন চালের মাথায় বলেছিল, আমার বাড়ি। সে রাতে ওদের রান্না করতে হলো না। পেট্রো একতলার দোকান থেকে খাবার কিনে আনলো। আর্টেমিসিয়ার অনাড়ম্বর নতুন জীবন শুরু হলো এইভাবেই। অবশ্য সারা দিন গাড়ির ঝাঁকানিতে ক্লান্ত দেহটা মুক্তি পেল না। মাথা গোজার আশ্রয়ের বিনিময়ে তাকে দাম মেটাতে হলো, মরদের শান্তি মিটিয়ে। প্রথম 7-10 দিন পেট্রোর উৎসাহে কোনো খামতি দেখা গেল না। নববিবাহিতা বধূকে নিয়ে গোটা শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। ভাবখানা এ শহরে যা কিছু দেখা যাচ্ছে তা সবই পেট্রো আন্তোনিওর কীর্তি। কখনো অশ্বশকটে, কখনো পদব্রজে। 2-একবার পথপার্শ্বের কফি শপেও নিয়ে গেল সঙ্গিনীকে। তারপরেই কেমন যেন ভাঁটা পড়ল পেট্রোর উৎসাহে। আর্টেমিসিয়ার যা কিছু গোপন রহস্য তা ও 7 দিনেই যেন আবিষ্কার করে ফেলেছে। এখন আর ছেলে মানুষই করা চলে না। 7 সকালে প্রাতরাশ সেরে সে ছবি আঁকতে বেরিয়ে যায়। কোথায় যায় কে জানে, দুপুরে কোথায় খায়, কি খায় তাও অজানা। ফিরে আসে 1 প্রহর রাত্রে। কখনো বগলে আবসান্থের বোতল, মধ্যরাত্রি পর্যন্ত চলে মদ্যপানের বিলাসিতা। মাত্র 1 সপ্তাহের ভিতরেই যে তার বিবাহিত জীবন এমন ক্লান্তিকর হয়ে উঠবে তা ছিল আর্টেমিসিয়ার দুঃস্বপ্নেরও অগোচর। কে জানে, হয়তো ওর মায়েরও ছিল এই একই জাতের বিড়ম্বনা। কারণ ওর বাবা ওরাজিও ঠিক এভাবেই সকালে 2টি নাকে মুখে গুঁজে বার হয়ে যেত। ফিরত 1 প্রহর রাতে, তবে বোতল বগলে নয়। ওরাজিও ছিল প্রখ্যাত চিত্রকর কোরাজিওর ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু কোরাজিও বেশি দিন বাঁচেনি। কোরাজিওর প্রয়াণের পর বাপি জুড়ি বেঁধেছিল তাসি কাকুর সঙ্গে। পেট্রো কোথায় কি আঁকতে যায় আর্টেমিসিয়া জানে না। প্রশ্ন করলে সে এড়িয়ে যায়। মাসখানেকের মধ্যেই কেমন যেন বর্ণহীন একঘেয়ে হয়ে পড়ে সদ্য বিবাহিতার জীবন। কাজ তো সবাই করে, সব নববধূকেই পার করে আসতে হয় বিবাহিত জীবনের এই বিড়ম্বিত প্রথম অধ্যায়টা। সারাদিন ঘরের কাজ করে আর একটা কান সজাগ থাকে সদর দোরের ডোরবেলটার শব্দের প্রত্যাশায়। কখন ফিরে আসবে কর্মক্লান্ত ঘর্মস্নাত ঘরের মানুষটা? নৈশাহারের তর্স হয় না, তবু জীবন সঙ্গিনীর হাত ধরে টানাটানি করে। আর্টেমিসিয়ার ঘরের মানুষও ঘরে ফেরে, সন্ধ্যায় নয়, 1.5 প্রহর রাতে। আর তার বগলে প্রায় প্রতিদিনই থাকে 1 বোতল আবসান্থ। প্রতিদিন অপরাহ্ন বেলায় প্রসাধন সেরে সে চুপটি করে গিয়ে দাঁড়ায় রাজপথের উপরের ঝোলা বারান্দাটায়। দেখে পথে নরনারীর অলস পদচারণা। ফেরিওয়ালার দল ঝাঁকা মাথায় অথবা ঠেলা গাড়িতে নানান সওদা ফেরি করে। ফল ফুল, মাথার ফিতে, আগরবাতি, ডুমুর, জুকিনি, কন্দমূলের আনাজপাতি বা ঘরে করা ব্রাউন রুটি। কোনো কোনো বৃদ্ধ লাঠি ঠুকঠুক করে সান্ধ্য বিহারে বার হয়েছে গায়ে শতচ্ছিন্ন পশমের কোট, গলায় গলাবন্ধ, মাথায় টপ হ্যাট পরে। বাচ্চার দলও হুটোপুটি করে রাস্তায়। আর দেখা যায় সুসজ্জিত তরুণ তরুণী হাত ধরাধরি করে সান্ধ্য ভ্রমণে বার হয়েছেন। ওরা কত সুখী, ভালোবাসাবাসীর প্রাথমিক পাঠ নিচ্ছে। হয়তো এই সপ্তদশী সমাপ্ত হবে আজীবন পথ চলার দ্বৈত জীবনে। ও হতভাগীর আশা আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্বেলিত জীবনের আস্বাদ পায়নি, পাবেও না। তারও বিবাহ হয়েছে, তবে প্রেমের পরিক্রমায় নয়, বাধ্যতামূলক বিবাহ, ম্যারেজ অফ কনভিনিয়েন্স। শুনছিলেন নারায়ণ সান্যালের আর্টেমিসিয়া গল্পের 2য় পর্ব। আগামী পর্ব আগামী শনিবার দিনকে। সাবস্ক্রাইব করে শুনতে থাকুন।